প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামাটিকের আইটেম মানে গ্রামার যে ফলো করে উত্তর দিতে হবে এরকম টপিক হচ্ছে 9টি। একটু তোমরা ঠিক এই মুহূর্তে আমাকে বলতে হবে এই 9টি আইটেমের মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স আমাদের কত মার্কের আসবে। একটু আমাকে এটি তোমরা এখন এনশিওর করতে হবে। আমাদের ফাইনাল এক্সামে কমপ্লিটিং সেন্টেন্সটি কত মার্কের, দেখি কে বলতে পারবা, দ্রুত বলো। আমাদের ফাইনাল এক্সামে কমপ্লিটিং সেন্টেন্সটি কত মার্কের? ওকে, এটি জানাতে হবে। এইটি জানানোর পাশাপাশি আজকের ক্লাসে আমার টার্গেট হচ্ছে টোটাল 2000 শিক্ষার্থী থাকবে। চমৎকার একটি ক্লাস করাবো কমপ্লিটিং সেন্টেন্সের 2000 শিক্ষার্থীকে নিয়ে। এখন সেটি কিভাবে সম্ভব হবে? তোমরা যারা আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যে যেখান থেকে জয়েন হয়েছো প্রত্যেকের জায়গা থেকে আজকের লাইভটি শেয়ার করে দিতে হবে। একটু দ্রুত বলো। সবার আগে প্রেমা উত্তর দিয়েছ না, সরি প্রেমা অনেকে উত্তর দিয়ে দিয়েছো। সবার আগে উত্তর দিয়েছো রাশেদুল হাসান, দেন অনেকে উত্তর দিয়ে দিয়েছো এবং খুবই ভালো লাগছে। তোমরা প্রত্যেকে মোটামুটি জানো যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে আমাদের 10 মার্ক এবং আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে এই আইটেম গুলোর মধ্যে সবচেয়ে বেশি মার্ক কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স। আর হ্যাঁ, তোমার এই কমপ্লিটিং সেন্টেন্সের 10 মার্কের যে আছে, সো তুমি একটু চিন্তা ভাবনা করো তো। আমি আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে বলে দিয়েছি যে তোমাদেরকে এ প্লাস যদি পেতে হয় ইংলিশ সেকেন্ড পেপারে তোমাকে মোটামুটি 60-এর মধ্যে কত পেতে হবে? 55 প্লাস পেতে হবে। তুমি 50 ইনশাআল্লাহ পেয়ে যাবা। 60-এর মধ্যে যদি তুমি ইংলিশ সেকেন্ড পেপারে 50 পাও, ওদিকে রাইটিং এ 40-এর মধ্যে তুমি মোটামুটি কিন্তু 30 পেয়ে যাবে, 80 হয়ে গেছে। কিন্তু তোমার টার্গেট থাকবে ইংলিশ সেকেন্ড পেপারের সর্বোচ্চ 84, 85, 86, 87। এই মার্ক গুলো তুমি অর্জন করবে সেকেন্ড পেপারে 87, 86, 85। তাহলে তুমি ইংলিশ ফার্স্ট পেপারে 1-2 মার্ক কম হলে সমস্যা নেই, তোমার এ প্লাস এসে যাবে। বুঝাতে পেরেছি? এবং আমি সেই দিকে এসে তোমাদেরকে ফার্স্ট পেপারের প্যাসেজ 20টা প্যাসেজ ফার্স্ট পেপারের উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ অনেকগুলো প্র্যাকটিস করাবো। সো তোমরা যারা এখনো ইংলিশ নিয়ে সিরিয়াস হওনি, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব একটু সিরিয়াস হয়ে যাও ভাই। সবাই শেয়ার করেছি, খাতা কলম নিয়েছি? ওকে, সবাই খাতা কলম নিয়েছে আমাকে জানাও এবং প্রত্যেকেই লাইভটি শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও। গতকালকে তোমরা দেখেছো আমাদের টি শার্ট কারা কারা পেয়েছে। আমরা অলরেডি তোমাদের জন্য আরো টি শার্ট রেখেছি, তবে আজকের এই ক্লাসের উপর আমি টোটাল 5টা টি শার্ট গিফট দিব। আজকের এই ক্লাসের উপরে 5টা টি শার্ট গিফট দিব। সর্বোচ্চ শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট পেজের ইনবক্সে দিয়ে দিলেই হবে। সর্বোচ্চ শেয়ার করে শেয়ার স্ক্রিনশট পেজের ইনবক্সে দিয়ে দাও। চলো আমরা ক্লাসে চলে যাই। সবাই প্লিজ আরেকটা করে শেয়ার করে দাও। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকবার কথা বলবো। এতদিন পরে তোমরা অনেকে ইংলিশ বই ধরছো। আচ্ছা শোনো, ইংরেজিকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না। অনেক সংখ্যক শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে। কেন?
তারা হচ্ছে ইংরেজি বুঝে না, পারে না, কিভাবে শেষ মুহূর্তে এসে একদমই হতাশ হয়ে যায়। যেমন তুমি দেখবা গত 23 বছরে যারা পরীক্ষা দিয়েছে এদের মধ্যে 1,90,000 শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। 24 সালে যারা দিয়েছে এদের মধ্যে প্রায় 4 লক্ষের মতো ইংরেজিতে ফেল করেছে। তোমরা যারা আছো আমি জানি না তোমাদের কেমন হবে, আল্লাহ ভালো জানেন। সেক্ষেত্রে তোমরা অনেকেই ঠিক এই মুহূর্তে হতাশ হয়ে আছো। আমি তোমাদেরকে রিকোয়েস্টের শুরু বলবো তোমরা ইংরেজি নিয়ে সিরিয়াস হও। জাস্ট যদি তুমি মনে করো তোমার জিরো প্রিপারেশন, আমাকে দায়িত্ব দিয়ে দাও, ভাইয়া তোমাদেরকে শেষ করাই দিই। আর হ্যাঁ, তোমাদের জন্য যে আমার ফাইনাল টাচ ব্যাচ 2.0 কোর্সে ভর্তি চলছে, সেটি কিন্তু 10 তারিখ পর্যন্ত ভর্তি নিব। কেন নিব? অনেক সংখ্যক শিক্ষার্থী এখন আমাদেরকে নক দিচ্ছে, প্লিজ ভাইয়া আপনাদের ভর্তিটা বন্ধ করিয়ে না, ফিনান্সিয়াল প্রবলেমের কারণে একটু আপনারা আমাদেরকে আরো 2-3 দিন সময় দেন। অফিসের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তোমাদেরকে 10 তারিখ পর্যন্ত সময় দিবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনো ইংরেজি কোর্সে ভর্তি হওনি, আমি রিকোয়েস্টের শুরু বলবো, ভাই প্লিজ ভর্তি হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমরা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটি। প্রথমে আমি তোমাকে আরেকবার জানিয়ে দিতে চাচ্ছি, ইংলিশ সেকেন্ড পেপারে যে আমাদের 9টি টপিক আছে, এই 9টি টপিকের মধ্যে সবচেয়ে বেশি মার্ক যে টপিকে, সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সো 60 মার্কের মধ্যে 10 মার্ক হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। চলো এই 10 মার্ক 10-এ 10 কিভাবে পাবা সেটি নিয়ে আমি এখন কাজ করব। প্রথমে বেসিক বুঝাবো। ধরে নাও তোমাদের পরীক্ষাতে এরকম একটি সেন্টেন্স আসছে, সেন্টেন্সটি ঠিক এভাবে লেখা ছিল, তোমরা মেবি সবাই শেয়ার করি না, আমি আশা করব সবাই মিলে একটু শেয়ার করে দিই। ধরে নাও তোমাদের পরীক্ষাতে ঠিক এরকম একটি সেন্টেন্স আসছে, তাজমহল ইজ বিল্ট বাই শাহজাহান। তুমি কি বিষয়টি বুঝতে পেরেছো? আরেকবার একটু লক্ষ্য করতে হবে, তাজমহল ইজ বিল্ট বাই শাহজাহান, তাজমহল শাহজাহানের দ্বারা নির্মিত হলো, অর্থ এরকম আর কি। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে এটি কমপ্লিট করতে হবে। তুমি তো খুবই চমৎকার এবং কিউট মেধাবী। তুমি চিন্তা করছো তোমার ঠিক বাড়ির পাশে একজন আঙ্কেল আছেন, তার নাম হচ্ছে শাহজাহান মিয়া। তুমি চিন্তা করছো আমি ঠিক এখানে যদি মিয়া লিখে দিয়ে আসি তাহলে তো আমার কমপ্লিট হয়ে যায়। তো তুমি মিয়া লিখেও দিয়ে আসছো পরীক্ষাতে এবং খুবই খুশি যে আর আমি তো আজকে পাঠিয়ে দিয়ে আসছি কমপ্লিটিং সেন্টেন্স সবগুলা। বাসায় এসে দেখো যে তোমার সঠিকভাবে লিখে দিয়ে আসছো, রেজাল্ট যখন দিয়েছে তুমি ইংরেজিতে ফেল করেছো। এখন তুমি তো কমপ্লিট করে আসছো, এখানে ভুল কোন জায়গায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাজমহল ইজ বিল্ট বাই শাহজাহান মিয়া, এটি তোমার কিন্তু কমপ্লিট হয়েছে, এটি কিন্তু তোমার অসম্পূর্ণ নয়, পরিপূর্ণ হয়েছে। কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্স যে টপিক আছে, সেই টপিকের ডিমান্ড কি, সেই টপিক কি চায় তোমার কাছে, সেই টপিক তোমাকে বলতে চায় কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটুকু তুমি কমপ্লিট করবা, যে অংশটুকু তুমি লিখবা, সেটি একের অধিক শব্দ হতে হবে। তো সবাই নোট করে ফেলো, গালিব বে বলছে আমরা যে কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটুকু আমরা লিখবো, সেটি অবশ্যই একের অধিক শব্দ দিয়ে লিখতে হবে। সেটিকে গ্রামারের ভাষায় ফ্রেজ অথবা ক্লজ বলা হয়। ঠিক এই মুহূর্তে আমি যদি তোমাকে বলি ফ্রেজ এবং ক্লজ, এটি তুমি বুঝবা না, এটি তোমার এখন আপাতত বোঝানোর দরকার নেই, শুধু এটি চিকন করে লিখে ফেলো যে একের অধিক শব্দ দিয়ে উত্তর দিতে হবে, একের অধিক শব্দ। তো তোমার এখানে কি ভুল হয়েছে বলো তো? তোমার এখানে কমপ্লিট হয়েছে, বাট কমপ্লিটিং সেন্টেন্সের ডিমান্ডের আলোকে কমপ্লিট হয় নাই। তোমার এখানে কমপ্লিট এক শব্দ দিয়ে উত্তর দিয়েছো, এই কারণে তোমার এটি ভুল হয়েছে। কমপ্লিটিং সেন্টেন্সের উত্তরটি সঠিক হয়ে পেলে উত্তরটি একের অধিক শব্দ দিয়ে উত্তর দিতে হবে। 2 শব্দ, 3 শব্দ, 5 শব্দ, 10 শব্দ, সেটি তোমার ইচ্ছা, বাট একের অধিক শব্দ দিয়ে উত্তর দিতে হবে। বলো, বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছি এই কথাটি? সবাই বুঝতে পেরেছি? কমপ্লিটিং সেন্টেন্সের উত্তরটি সঠিক হতে হলে একের অধিক শব্দ দিয়ে উত্তর দিতে হবে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার জানিয়ে দিতে চাচ্ছি, আমি তোমাদেরকে মাত্র 10 টেকনিকের মাধ্যমে পুরো কমপ্লিটিং সেন্টেন্সটি কমপ্লিট করে দিব। সবাই খাতা কলম নিয়ে রেডি? খাতা মাথা রেডি? আচ্ছা, এবার সবাই সুন্দর করে লিখে ফেলি। বিসমিল্লাহ পড়ো সবাই, সবাই বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এবার আমরা যেটি দেখবো সেটি হচ্ছে টেকনিক 1। সবাই একটু লিখে ফেলি ভাইয়া, টেকনিক 1। টেকনিক 1 এর চিকন করে এখানে লিখো মডাল ভার্ব, মডাল ভার্ব। আচ্ছা, আমরা এখানে কে আছে যে মডাল ভার্ব চিনি না? প্রত্যেকেই চিনি, জানি, বুঝি মডাল ভার্ব কোন কোনগুলো। আচ্ছা, মডাল ভার্ব গুলো হচ্ছে এই যে ভাইয়া ক্যান, কুড, ইউজ টু, উড, মে, মাইট, শুড, মাস্ট, হ্যাড বেটার, আরো আছে, আর তেমন লাগবে না বিধে আমি এখানে লিখি নেই। তোমরা মডাল ভার্ব গুলোর অর্থ, মডাল ভার্ব গুলো দিয়ে কিভাবে বাক্য বানাবে সেটি দেখাবো, তারপর বোর্ড কোশ্চেন অনেকগুলো প্র্যাকটিস করাবো।
প্রথমে একটু বলো আমার সাথে, মডাল ভার্ব গুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, হ্যাড বেটার, ইউজ টু অথবা উড, আরো আছে। এবার চিকন করে একটা কথা বলো, মডাল ভার্বের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্মটি বসবে। মডাল ভার্বের পরে ক্যানের পরে, কুডের পরে, মেয়ের পরে, মাইটের পরে, শুডের পরে, মাস্টের পরে, হেড ব্যাটারের পরে, ইউজ টু অথবা উডের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্মটি বসবে। এটি যেহেতু তুমি বুঝতে পেরেছো, এবার এগুলোর অর্থ শিখবো, তারপর বাক্য বানানো শিখবো। আমার সাথে একটু বলো ভাইয়া, কেন অর্থ পারা। যে কথা বলবা না আমার সাথে, আমি যেভাবে বলি ঠিক সেভাবে বলবা, না বললে কান ধরে ক্লাস থেকে বের করে দেবো। বলো ভাইয়া, কেন অর্থ পারা। পারাপারি যেখানে, কেন হবে সেখানে। হয়নি, সবাই একসাথে বলতে হবে, তোমাদের আওয়াজ খুব কম হয়েছে, আবার বলতে হবে। কেন অর্থ পারা, পারাপারি যেখানে, কেন হবে সেখানে। কুড অর্থ পারতো, হয়নি সবাই, কুড অর্থ পারতো, পারতো যেখানে, কুড হবে সেখানে। মেয়ে অর্থ হয়তো পারা, হয়তো পারা যেখানে, মেয়ে হবে সেখানে। মাইট অর্থ হয়তো পারবে, হয়তো পারবে যেখানে, মাইট হবে সেখানে। শুড অর্থ উচিত, উচিত যেখানে, শুড হবে সেখানে। মাস্ট অবশ্যই, অবশ্যই যেখানে, মাস্ট হবে সেখানে। হেড বেটার বরং ভালো, বরং ভালো যেখানে, হেড বেটার সেখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু নোট করো তো, ক্যান এবং মেয়ের মধ্যে পার্থক্য কোন জায়গায়। সব একটু নোট করো যে ক্যান এবং মেয়ের মধ্যে পার্থক্য কোন জায়গায়। ক্যান এবং মেয়ে, ক্যান অর্থ পারা, মেয়ে অর্থ হয়তো পারা। আচ্ছা, এখন পার্থক্যটি কোন জায়গায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন সামর্থ্য বোঝাবে, সামর্থ্য বুঝো, এই যে তুমি একটা জিনিস করতে পারবা কি পারবা না, এটা সামর্থ্য, শক্তি। যখন এই সামর্থ্য বুঝাবে, যখন এই সামর্থ্য বুঝাবে, তখন সেখানে ক্যান বসবে। যখন সম্ভাবনা বুঝাবে, যখন সম্ভাবনা বুঝাবে, তখন সেখানে মেয়ে বসবে। এবার আমরা অনেকগুলো বাক্য ইউজ টু অথবা উড, অনেকগুলো বাক্য তৈরি করতে শিখবো। ইউজ টু অথবা উড, অতীতে তোমার কোন কাজের অভ্যাস ছিল এখন আর নেই বুঝাতে ইউজ টু অথবা উড ব্যবহৃত হয়। যেমন আমি খেলতাম, যাইতাম, খাইতাম, পড়তাম। কি মাথার উপরে দিয়ে যায়? কোন মাথার উপরে দিয়ে যাবে না। চলো, এটি যেহেতু তোমরা লিখেছো, এবার আমরা অনেকগুলো বাক্য তৈরি করব। সবাই সুন্দর করে খাতা, সাদা খাতা এভাবে আঁকো। প্রথমে এখানে এমনি করে একটা আঁক দাও, এখানে লেখো সাবজেক্ট, আর এখানে লেখো মডাল ভার্ব, আর এখানে লেখো ভার্বের বেস ফর্মটা। আচ্ছা, তাহলে তুমি সাবজেক্ট আই, সাবজেক্ট যে কোনো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করো। এখানে লিখো ভাই ক্যান, ভাইয়া বলো আই ক্যান। পারাপারি যেখানে ক্যান হবে সেখানে আই ক্যান, আমি পারি। এবার তুমি একটা ভার্বের বেস ফর্ম নাও, আই ক্যান প্লে, আমি খেলতে পারি, হয়ে গেছে তোমার। পারাপারি যেখানে ক্যান হবে সেখানে। এবার তুমি লেখো ভাই কুড, ভাই কুড, আই কুড প্লে, আমি খেলতে পারতাম। এবার তুমি লেখো ভাই মে, আই মে প্লে, আমি হয়তো খেলতে পারি। এবার তুমি লেখো মাইট, আই মাইট প্লে, আমি হয়তো খেলতে পারবো। এবার তুমি লেখো শুড, উচিত যেখানে, শুড হবে সেখানে, আই শুড প্লে, আমার খেলা উচিত। এবার তুমি লেখো মাস্ট, আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। এবার তুমি লেখো ইউজড অথবা উড, আই উড প্লে, আমি খেলতাম। অতীতে তোমার অভ্যাস ছিল এখন আর নেই। এবার তুমি লেখো হেড ব্যাটার। শত শত বাক্য তুমি এখন তৈরি করতে পারবা। এখানে শুধু সাবজেক্ট চেঞ্জ করবা, এখানে ভার্বের বেস ফর্মটা চেঞ্জ করবা। তাহলে এসব আমার সাথে এখন বলো, বলো ক্যান অর্থ পারা, পারাপারি যেখানে ক্যান হবে সেখানে। কুড অর্থ পারতো, পারতো যেখানে কুড হবে সেখানে। মেয়ে অর্থ হয়তো পারা, হয়তো পারা যেখানে মেয়ে হবে সেখানে। মাইট অর্থ হয়তো পারবে, হয়তো পারবে যেখানে মাইট হবে সেখানে। শুড অর্থ উচিত, উচিত যেখানে শুড হবে সেখানে। মাস্ট অর্থ অবশ্যই, অবশ্যই যেখানে মাস্ট হবে সেখানে। ওকে, উড, উড অর্থ তাম। উড, এই উড এবং ইউজ টু আমি একটু ব্যাখ্যা করে বুঝাবো, সমস্যা নেই। তাম, অতীতে তোমার কোনো কাজের অভ্যাস ছিল এখন আর নেই। এই ছোটবেলা আমরা খেলতাম, যাইতাম, খাইতাম, পড়তাম, দেখতাম, এটা শুধু তাম, অতীত অভ্যাস ছিল এখন আর নেই, এটা বুঝাতে উড অথবা ইউজ টু ব্যবহৃত হয়। ওকে, এরপরে হেড বেটার বরং ভালো, হেড বেটার বরং ভালো। বলো আল্লাহর রহমতে সবাই বুঝছি, এগুলো সবার মুখস্থ হয়েছে। বলো সবার এটা মুখস্থ হয়েছে। তাহলে এবার আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাব। বলো ভাই সবার মুখস্থ হয়েছে? মাঝার, মাঝারুল কমেন্ট, সবার মুখস্থ হয়েছে? বলো ভাইয়া সবার একটু মুখস্থ হয়েছে? বলো কেন অর্থ পারা, আরো একবার বলো কেন অর্থ। অনেকগুলো প্র্যাকটিস করতে আজকে।
সবার মুখস্থ হয়েছে? ক্যান অর্থ পারা, পারাপারি যেখানে ক্যান হবে সেখানে, কুড অর্থ পারত, মি অর্থ হয়তো পারা, মাইট অর্থ হয়তো পারবে, শুড উচিত, মাস্ট অবশ্যই, উঠতাম। ওকে, হ্যাড বেটার বরং ভালো। সবার মুখস্থ, চমৎকার। সবার মুখস্থ হয়েছে? আচ্ছা, এবার তুমি বাক্য তৈরি করো তো। এবার আমি যদি তোমাকে বলি আমার যাওয়া উচিত, এটার ইংরেজি করো, বলো। আমার, ভাইয়া আমার যাওয়া উচিত। তাই ভাই উচিত যেখানে, শুড হবে সেখানে। অনেক একদম প্রত্যেকটি বোর্ড প্রশ্ন আমি প্র্যাকটিস করবো এখন তোমাকে। বলো ভাইয়া উচিত যেখানে, শুড হবে সেখানে। তাহলে ভাই আমার যাওয়া উচিত, আমার মানে আই, উচিত হচ্ছে শুড, আই শুড গো, আমার যাওয়া উচিত। হয়ে গেছে তোমার, এই যে তোমরা লিখে ফেলছো, চমৎকার। আই শুড গো, আমার যাওয়া উচিত। এবার যদি তুমি বলো যে আমি যেতে পারি, আই ক্যান গো, এই যে চমৎকার লিখতেছো ভাইয়া। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি হয়তো যেতে পারি, আই মে গো। আমি হয়তো যেতে পারবো, আই মাইট গো। আমি অবশ্যই যাবো, আই মাস্ট গো, আমার বরং যাওয়া ভালো, আই হ্যাড বেটার গো। আমি যেতাম, আই ইউজ টু গো অথবা আই উড গো। ওকে, এবার আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাবো, যেহেতু তোমরা সবাই টেকনিক 1 বুঝে গেছো। এবার তোমরা আমার এটার উত্তর দেবে। বিসমিল্লাহ পড়ো ভাইয়া। আচ্ছা, বলো ভাইয়া। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছ আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য, প্রয়োজন। সো সুতরাং উই শুড, আমাদের উচিত, ভাইয়া বলো উচিত যেখানে, সবে বলতো ভাইয়া উচিত যেখানে, শুড হবে সেখানে। শুডের পর আমাকে কি দিতে হবে? ভার্বের বেস ফর্ম দিতে হবে। শুধু কি ভার্বের বেস ফর্ম দিলে আমাদের উত্তরটি সঠিক হবে? না, আমাকে গালিব ভাইয়া বলেছে রাইট কমপ্লিটিং সেন্টেন্সের উত্তরটি সঠিক হতে হলে একের অধিক শব্দ দিতে হবে। তো আমি এখানে আরো দুই একটা শব্দ দিব, তাহলে আমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে। তো সবাই বলো তো, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, সো উই শুড। সবাই উত্তর দাও, যতজন আছে একদম প্রত্যেকে উত্তর দাও, যতজন আছে প্রত্যেকে উত্তর দিতে হবে। ওকে, চমৎকার। উই শুড প্ল্যান মোর অ্যান্ড মোর। আচ্ছা, প্ল্যান কি? উই শুড প্ল্যান, আমরা রোপণ করব। বেশি কি রোপণ করবা বলো তো? ট্রিস, প্ল্যান ট্রিস লেখো ভাইয়া। বুঝিনি, বুঝতে পেরেছি। উই শুড প্ল্যান ট্রিস মোর অ্যান্ড মোর হচ্ছে। কিন্তু তোমরা অনেকে এটি ভুল করো কি, তোমরা অনেকে লেখে ভাইয়া উই শুড ট্রিস মোর অ্যান্ড মোর। ভাই উই শুড, শুড মডাল ভার্ব, মডাল ভার্বের পর তোমাকে 100% এখানে একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে না? এই ভুলটা কি করা যাবে বলো? বলো, এই ভুলটা কি করা যাবে? আমরা যারা এই ভুলটা করি, এটা কি করা যাবে? আমাকে 100% এখানে কি দিতে হবে? এখানে আমাকে একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে। বাট আমি যদি লিখি ভাইয়া উই শুড, উই শুড ট্রিস, বলো এটা কি, তুমি বলো এটা কি হয়েছে? শুড, শুডের পর আমাকে কি সরাসরি নাউন বা এগুলো কিছু লেখা যাবে? শুডের পর আমাকে ভার্বের বেস ফর্ম লিখতে হবে না ভাইয়া? তো এই জিনিসটা তোমরা কখনো করবে না। শুড হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পর 100% আগে ভার্বের একটা বেস ফর্ম লিখতে হবে। আমি কি এটা বুঝাতে পেরেছি? তো তুমি যে বলো তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারো না, আমি কি এটা আমার বাড়ি থেকে বানিয়ে এনেছি? এখন আমি তোমাকে এই মডেল ভার্ব দিয়ে যতগুলো আসছে সবগুলো প্র্যাকটিস করে দেখিয়ে দিব, মানে এই মডেল ভার্ব দিয়ে। আর এই যে আমার প্র্যাকটিস হ্যাক্স বইতে আছে, ঠিক এভাবে সাজানো আছে। তোমরা যারা বইটি অর্ডার করতে চাচ্ছ, দ্রুত আমাদের অফিসিয়াল যে নাম্বারটি আছে দ্রুত অর্ডার করে নাও। শেষ মুহূর্তে কিচ্ছু লাগবে না, শুধু এই বই অর্থ সহকারে সব বোর্ড প্রশ্ন দেওয়া আছে, শুধু একবার দেখে নিবে, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। ওকে, আচ্ছা, সবাই আশা করছি বুঝছো। দেখে আরো দিয়ে একটা উত্তর দাও। বলো ভাই এ গুড স্টুডেন্ট মাস্ট, ভাইয়া অর্থ কি? একজন ভালো ছাত্র অবশ্যই, মাস্ট হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের উপর আমাকে কি দিতে হবে? ভার্বের বেস ফর্ম দিতে হবে, সাথে কি করতে হবে? আরো দুই একটা শব্দ দিতে হবে। তাহলে উত্তর দাও ভাইয়া, বলো মাস্টের পরে কি হবে বলো, দ্রুত উত্তর দাও। মাস্ট মডাল ভার্ব, এরপর উত্তর দাও। সবাই চেষ্টা করো একদম সবাই। বইয়ের দাম কত ভাইয়া? বইয়ের দাম 350 টাকা। তোমরা যারা আগামী আজকে এবং কালকে অর্ডার করবে তাদের জন্য কুরিয়ার চার্জটা একদম ফ্রি করে দিয়েছি। সাথে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত একটা মাজারোল, সাথে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত একটা সাবির রিং থাকবে তোমাদের আমাদের অফিসের পক্ষ থেকে। ওকে,
তোমরা যারা বইটি অর্ডার করতে চাচ্ছ, দেখি উত্তর দাও তো এগুলো মাস্ট। তাহলে ভাইয়া আমি দেখি কেউ তো মাস্ট সাম, এই যে মাস্ট লিখছে মাস্ট সাম কোয়ালিটিস, কান ধরে দাঁড় করে রাখবো। আমি বলেছি তোমরা এই ভুলটা করো বিধা আমি এটা বারবার প্র্যাকটিস করাচ্ছি। মাস্ট হচ্ছে মডাল ভার্ব, এরপরে তোমাকে 100% একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে ভাইয়া, মডাল পরে একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে। এই ভুলটা করলে ক্লাস থেকে বের করে দেবো। মাঝার সাবি সাবিরি। আচ্ছা ঠিক আছে, তোমাদের আগামী আজকে এবং আগামী কালকে 2 দিন সময় দিলাম, 10 তারিখ পর্যন্ত সময় দিলাম। তোমরা যারা বই অর্ডার করবে সাথে এরকম আমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটি এবং পড়োর লোকযুক্ত একটা সাবেরিং তোমাদের তোমাদের জন্য গিফট থাকবে। ঠিক আছে, ওকে, সবাই কি বুঝছি? তাহলে ভাইয়া কি বলেছি, এ গুড স্টুডেন্ট মাস্ট, একজন ছাত্র অবশ্যই, তোমরা দেখি ভাই কি লিখেছো, মাস্ট স্টাডি হার্ড। এবার হচ্ছে মাস্ট রিড বুকস, এবার হচ্ছে মাস্ট রিড রেগুলারলি। এবার হচ্ছে ভাই তোমরা এই যে ভাই খেয়াল করো, এখানে তুমি যদি লেখো মাস্ট, মাস্ট সাম কোয়ালিটিস, কি 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 লিখছো, তোমাকে তো একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে, মাস্ট বি এ গুড স্টুডেন্ট, মাস্ট বি গুড রেজাল্ট, তো মিলবে না ভাইয়া। মাস্টের পর কেউ লিখেছো বি, তাহলে বি ভার্বের বেস ফর্ম ঠিক আছে। রিড, রিড ভার্বের বেস ফর্ম ঠিক আছে। স্টাডি, স্টাডি ভার্বের বেস ফর্ম ঠিক আছে। তুমি যদি লাগে হ্যাভ, তাহলে ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীর মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে এরপরে তো তুমি অর্থ মিলিয়ে আরো 2 একটা শব্দ দিতে হবে, সেটি তো তোমাকে পারতে হবে, পারতে হবে। জাস্ট ভাইয়া তোমাকে টেকনিক দেখিয়ে দিচ্ছি, এবং আমি এই জায়গায় দায়িত্বের সাথে আমি তোমাকে বলতে পারি যে আমি তোমাকে 10টা টেকনিক দিব। এমন কোনো বোর্ড প্রশ্ন নাই, এমন কোনো ক্যাডেট কলেজ টেস্ট পেপার পড়ে আমার সাথে আমার ক্লাস করে টেস্ট পেপার পড়ে ক্যাডেট কলেজ সহ যত কলেজগুলো আছে প্র্যাকটিস করে দেন, আমাকে জানাবা। যে কোনো বোর্ডে আমার টেকনিক থেকে 7টা 8টা 9টা পাবাই। বাকি যদি 1 2টা না পাও সেটাও টেকনিকে কিভাবে ফেলবা সেটা আমি দেখিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখছো, এই যে উত্তর দিতে পেরেছো। তোমরা যে জিনিসটি করো সেটি হচ্ছে এখানে তোমরা মাস্ট মডাল ভার্ব ভার্বের বেস ফর্ম দাও না। এই ভুলটা আমাদের করা যাবে বলো? এই ভুলটা করা যাবে? যাবে না। ঠিক আছে ভাই, আপনার ইংরেজি কোর্সে ভর্তি হবো। ও যে ভাই তোমাদেরকে তো বলে দিয়েছে 10 তারিখ আগে ভর্তি হয়ে যাবা, সবাই ভর্তি হয়ে যাবে, এরপর আর আমরা এখানে ভর্তি নেব না, বুঝছো? মাস্ট অ্যাটেন্ড, এই যে শাহ আলম লিখছে মাস্ট অ্যাটেন্ড, এই যে সে লিখছে অ্যাটেন্ড। আচ্ছা আর লিখলাম না আমরা, তোমরা বুঝছো মোটামুটি। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটি বুঝতে পেরেছি। এবার এটার উত্তর দাও তো ভাইয়া। এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম নাওডেজ, উই শুড, এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ সিরিয়াস প্রবলেম নাওডেজ, পরিবেশ দূষণ খুবই মারাত্মক একটি সমস্যা বর্তমানে, উই শুড। আবার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুড, বলো উচিত যেখানে, উচিত যেখানে শুড হবে সেখানে, উচিত যেখানে শুড হবে সেখানে। এখন বিষয়টি সেটা না, বিষয়টি হচ্ছে শুড হচ্ছে মডাল ভার্ব। তাহলে মডাল ভার্বের পরে আমাকে কি দিতে হবে, মডাল ভার্বের পরে আমাকে একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে, আরো 2 একটা শব্দ দিয়ে আমি উত্তর দিয়ে দিব, আমার উত্তর হয়ে যাবে। দেখি বলো তো কি হইতে পারে। আচ্ছা সুমাইয়া ইসলাম লিখছো মাস্ট হার্ড ওয়ার্ক। সুমাইয়া তুমি হার্ড তো ভার্ব না ভাইয়া, সুমাইয়া তুমি লিখছো যে এ গুড স্টুডেন্ট মাস্ট হার্ড ওয়ার্ক, তো তুমি মাস্টের পরে হার্ড দেওয়া যাবে না তো ভাইয়া। মাস্ট হার্ড, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝোনি তোমাকে? মাস্টের পরে তোমাকে আগে ভার্বের একটা বেস ফর্ম দিতে হবে। এই জিনিসটি আমি তোমাকে যতবার বলো ততবার বুঝাবো, কারণ তোমরা প্রায় শিক্ষার্থী এই জিনিসটি ভুল করো যাদের বেসিকে প্রবলেম। আমি তো তোমাকে মডাল ভার্ব পড়াইছি, এরপর বলছি কেমন পর্যন্ত তোমাকে সেখানে আগে ভার্বের বেস ফর্ম দিতে হবে, হার্ড অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে প্রিসিস, দেখি বলো তো উই শুড, বলো ভাইয়া। আচ্ছা এই যে তোমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ উই শুড। আচ্ছা ভাইয়া উই শুড, তাহলে শুড হচ্ছে উচিত, এরপর তোমাকে কি দিতে হবে? আচ্ছা কেউ বলছে ক্লিন, কেউ বলছে স্টপ। হুম, আচ্ছা ক্লিন, স্টপ, হ্যাঁ, এরপর কি মানে তুমি ভার্ব লেখো, ভার্ব লিখো।
আচ্ছা, শুড বি। আচ্ছা, এরপরে যে এই বি, বি কিন্তু ভার্বের বেস ফর্ম, বুঝছো? বি হওয়া অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, এগেনিস্ট যে লিখিছো, এগেনিস্ট তো হবে না ভাই, এগেনিস্ট হচ্ছে প্রিপজিশন। সো তোমাকে বুঝতে হবে যে শুড হচ্ছে কি বলতো, সরি মডাল ভার্ব, এরপরে তোমাকে অবশ্যই ভার্বের বেস ফর্মটি দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার তোমরা অনেকে লিখো কি বি স্টপ। এই বি স্টপ লিখলে কি হবে জানো ভাইয়া? বি স্টপ, দেখছো তোমাদের কি ভুলটা করতেছো ভাই। বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, আবার স্টপও ভার্ব। তাহলে কি তোমার এটা হবে বলো আমাকে? ভাই বলো, এটা কি হবে? বলো ভাই, হবে? প্রোটেক্ট, চমৎকার। আচ্ছা, তুমি যদি লেখো ভাই বি স্টপ, একটু বুঝতে হবে আমি কেন তোমাদের সাথে এতবার চিল্লাচ্ছি। ভাই শোনো, বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, বি হ অর্থে ব্যবহৃত হয়, বি হ অর্থে ব্যবহৃত হয়, আবার স্টপ ও ভার্ব। তাহলে ভাই স্টপ মানে থামানো, তাহলে তুমি বলো, তুমি যদি লেখো বি স্টপ, তাহলে কি এটা হয়েছে বলো তো? তুমি যে কোনো একটা ভার্ব ব্যবহার করবা, দুইটা তো ব্যবহার করা যাবে না। বুঝছো ভাই? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এবার আমি তোমাদের বলি। জিহান বলছো ইংরেজিতে এ প্লাস পাইছো ক্লাস করে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি আশা করবো তোমরা আর একটু সিরিয়াস হও। আহ, তোমাদেরকে ওই সময় কি হার্ড অ্যাডজেক্টিভ বলে ফেলছি? আচ্ছা, হার্ড হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বলে ফেলছি না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। যে সুর হচ্ছে মডাল ভার্ব, এই সুর হচ্ছে কি মডাল, তো মডাল ভার্ব। এই মডাল ভার্বের পর আমাকে কি দিতে হবে ভাইয়া বলো তো? শুড মডাল ভার্ব পর আমাকে ভার্বের একটা বেস ফর্ম দিতে হবে, আর দুই একটা শব্দ দিতে হবে। তো তোমরা লিখছো উই শুড, কে লিখছো উই শুড টেক, কে লিখছো উই শুড স্টপ, কে লিখছো উই শুড মানে উই শুড সলভ। এক একজন এক একটা লিখেছো। কেউ লিখছে উই শুড বি কেয়ারফুল, চমৎকার। এই যে তোমরা যখন ভাইয়া বি দিবে, বি শুড ভার্বের বেস ফ্রম বি, এই বি এর পর তোমরা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবা, অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। এটি আমি আমার পেইড ব্যাচে অনেক কিছু এইভাবে দেখিয়েছি, এবং আমার মনে হচ্ছে তারা অনেক সহজে বাক্য তৈরি করতে পারে। তো বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছো? কোন কোন জায়গায় তোমরা ভুল করো? এখানে দেখো ভাইয়া, হি ক্যান নট রান দ্য বিজনেস, সে বিজনেসটি রান করতে পারে না। তুমি মডাল ভার্বটি জানার কারণে, আচ্ছা তোমরা অনেক লিখছো উই শুড রিডিউস দিস পলিউশন, রিডিউস, চমৎকার হয়েছে ভাইয়া, বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা এইবার খেয়াল করো ভাইয়া, এইবার দেখো ভাইয়া, হি ক্যান নট রান দ্য বিজনেস সো হি শুড। এবার ভাইয়া শুড হচ্ছে মডাল ভার্ব, উচিত। এরপর তোমাকে একটা ভার্বের বেস আরো দুই একটা শব্দ দিয়ে উত্তর দিবে, দেখি বলো তো পারবা ইনশাল্লাহ। আমি দুই তিন টেকনিক পরবর্তীগুলো দেখাবো তোমরা আজকের পরে। আমি আবারও বলছি, শোনো, অনেকের ইংরেজিতে প্রবলেম, দ্রুত প্র্যাকটিস এক্স বইটি অর্ডার করে এটা এই বই থেকে এইভাবে প্র্যাকটিস করে ফেলো, অর্থ সহ দেয়া আছে, ঠিক আছে? উই শুড ট্রাই হার্ড, যা হার্ড অ্যাডভার্ব, এটা মাথায় রাখবা। ফাস্ট, লেট, হার্ড, সবাই বুঝছো না? আচ্ছা, এই যে আরেকজন উত্তর দিয়েছ শুড ক্লোজ। আচ্ছা, এইবার খেয়াল করে, হি ক্যান নট রান দা বিজনেস সো হি শুড, একজন দিয়েছো ভাই হি শুড ক্লোজ ইট। আচ্ছা, এরপর একজন দিয়েছো জাকির ইসলাম, জাকির বলছো তুমি কিছুই পারো না, কোনো টেনশন নেই, বাংলা ক্লাস কি আপনি করবেন? হ্যাঁ, বাংলা ক্লাস আমি করাবো। জাকির, আমি তোমাকে বলবো চ্যালেঞ্জ দিয়ে ভাই ভাইয়ের পেইড ব্যাচে পড়াবো, আমি তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, তুমি দ্রুত ভাইদের পেইড ব্যাচে ভর্তি হচ্ছে, ইংরেজি সহজ লাগবে। আচ্ছা, তাহলে এটার উত্তর দাও, তবে হি ক্যান নট রান দা। আচ্ছা, আমি আর এটা বেশি ব্যবহার মানে বলবো না। ম্যান ইজ আ সোশ্যাল বিং, নো ম্যান ক্যান। ক্যান অর্থ পারা, পারাপারি যেখানে, ক্যান হবে সেখানে, তোমরা এটা বুঝছো ভাইয়া। টিচার এসেনশিয়াল ফর সো উই শুড, এই যে সো উই শুড, উচিত যেখানে, শুড হবে সেখানে। তো তোমরা এবার বলো মডাল ভার্ব জিনিসটা বুঝছো কিনা, বলো ভাই মডাল ভার্ব বুঝছো? বলো ভাইয়া। ক্যান অর্থ পারা, পারাপারি যেখানে, ক্যান হবে সেখানে, কুড অর্থ পারতো, মে অর্থ হয়তো পারা, মাইট অর্থ হয়তো পারবে, শুড উচিত, পাস্ট অবশ্যই হ্যাড বেটার বরং ভালো, উড অথবা ইউজ টু। এবার এই ইউজ টুর একটা ব্যবহারটা সবাই লিখে ফেলে, এটা তোমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে গেলে পাবা। সবাই দ্রুত লেখো ভাইয়া, লেখো উড অথবা ইউজ টু, চিকন কথা লেখো, চিকন কথা, চিকন কথা ভাই, উড, উড অথবা ইউজ টু। এটা অতীতের কোনো কাজের অভ্যাস ছিল।
আচ্ছা আচ্ছা, মেবি আমরা নেটে প্রবলেমে ছিলাম, আমি আবার বলি, তোমরা একটু খেয়াল করো। বিসমিল্লাহ পড়ো ভাইয়া। উড অথবা ইউজ টু, সবাই একটু লিখে ফেলবে ভাইয়া, উড অথবা ইউজ টু। আচ্ছা, কিভাবে ভর্তি হবা? 0130783850 এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যায়, যারা যারা এখনো হয়নি। ভাইয়া সবাই লিখো তো ভাইয়া, উড অথবা ইউজ টু। অতীতে কোনো কাজের অভ্যাস ছিল, এখন আর নেই বুঝাতে উড অথবা ইউজ টু ব্যবহৃত হয়। অতীতে কোনো কাজের অভ্যাস ছিল, এখন আর নেই বুঝাতে উড অথবা ইউজ টু ব্যবহৃত হয়। বুঝছি ভাইয়া, অতীতে কোনো কাজের অভ্যাস ছিল, এখন আর নেই বুঝাতে উড অথবা ইউজ টু ব্যবহৃত হয়। ওকে ভাইয়া, শুধু শুধু ইউজ টুর পরে ভাইয়া খেয়াল করো, এবার এই যে চিকন কথা যেতে বল। আচ্ছা, উড অথবা ইউজ টু, তুমি বাংলা বিষয়টা বুঝছো? আমি যাইতাম, খাইতাম, পড়তাম, দেখতাম, বলতাম, সে যাইতো, মা রান্না করতো, বাবা আসতো। এই যে অতীতের অভ্যাস ছিল, এখন আর নেই, এই জিনিসটি বুঝাতে উড অথবা ইউজ টু ব্যবহৃত হয়, যেটার বাংলা অর্থের সাথে তাম হবে। তাম তাম তো, করতো, খাইতো, যাইতো, এইভাবে। তো শুধু ইউজ টু যখন দেখবা, সাবজেক্টের পর শুধু ইউজ টু হলে সেখানে ভার্বের বেস ফর্ম হবে মডাল ভার্ব। কিন্তু ইউজ টু আগে যদি বি ভার্ব দেখো, তাহলে পরের ভার্বটার সাথে হবে আইএনজি। যেমন ভাই খেয়াল করো, আই ইউজ টু গো, বাট আই এম ইউজ টু কি হবে বলো ভাই, বলো। আই ইউজ টু গো, আই এম ইউজ টু কি হবে? দ্রুত বলতে হবে। সবাই সব দ্রুত বলতে হবে ভাইয়া। তোমরা, আমি যেটা দেখতে পাচ্ছি আসলে কমেন্ট বক্স যখন পড়ি তখন খুবই কষ্ট পাই, যে অনেকে বলতেছো ভাইয়া যে কিছুই পারি না। তখন তোমাদেরকে তো ভাইয়া বলছি ভাইয়া, তোমাদেরকে তো ভাইয়া বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে প্রত্যেকটি টপিক আল্লাহর রহমতে বুঝিয়ে দিব। সো এখনো বসে থাকলে তোমরা কি করবা বলো? দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে 999 টাকা দিয়ে আজকে দ্রুত ভর্তি হয়ে যাও। ভাইয়া বলো, আই ইউজ টু গো, আই এম ইউজ টু গোয়িং, এটা আগে লিখে ফেলো। এবার লিখে আমার সাথে 3-4 বার চিল্লে চিল্লে বলো। বলো, শুধু ইউজ টুর পর হবে ভার্বের বেস ফর্ম। ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব ইউজ টুর পর হবে ভার্বের সাথে আইএনজি। তোমাদের দুইটাই বোর্ড কোশ্চেন আসছে, দুই ভাবে আসছে। বলো ভাইয়া, শুধু ইউজ টুর পর হবে ভার্বের বেস ফর্ম, বি ভার্ব ইউজ টুর পর হবে ভার্বের সাথে আইএনজি। এবার আমি দিই, তোমরা উত্তর দাও। বলো ভাইয়া, হি ইউজ টু। দেখি এটার উত্তর দাও। হুম, তোমরা এই দুটার উত্তর দাও তো ভাইয়া। প্রথমটার উত্তর দাও, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বলো, হি ইউজ টু, উই আর ইউজ টু। বলো ভাইয়া, হি ইউজ টু, উই আর ইউজ টু। সবাই বলো ভাইয়া। এখানে হচ্ছে শুধু ইউজ টু আছে, শুধু ইউজ টুর পরে কি হবে? শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, আরো দুই একটা শব্দ দিয়ে আমরা উত্তর দিব। এখানে হচ্ছে বি ভার্ব ইউজ টু, বি ভার্ব ইউজ টুর পরে হবে ভার্বের সাথে আইএনজি, আরো দুই একটা শব্দ দিয়ে আমরা উত্তর দিব। আল্লাহর রহমতে বিষয়টি কি ক্লিয়ার? প্রত্যেকে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? সব আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছো ভাইয়া? হি ইউজ টু প্লে ফুটবল, ধরে নাও তোমরা লিখছো সে ফুটবল খেলতো, হি ইউজ টু প্লে ফুটবল। হুম, আর ভাইয়া উই আর ইউজ টু, উই আর ইউজ টু হলে কি হবে? উই আর ইউজ টু প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল। সবাই বুঝতে পেরেছি? ইউজ টু প্লে ফুটবল। আশা করছি সবাই ইউজ টু এর ব্যবহার ক্লিয়ার হয়ে গেছো। এবার তোমরা উত্তরপত্র কতটুকু লিখবা সেটা খেয়াল করো। কমপ্লিটিং সেন্টেন্সের উত্তরপত্র কতটুকু লিখবা? তুমি যে অংশের সাথে তুমি উত্তরপত্রে কি পুরোটা লিখবা? না ভাই, উত্তরপত্র পুরোটা লিখে না। উত্তরপত্রে এই যে ভাইয়া, এখান থেকে তুমি যেটা পূরণ করবে এই এতটুকু লিখবে উত্তরপত্রে। এই যে ভাইয়া, এই কতটুকু, সো হি, সো উই শুড লিখে তুমি যে অংশটা লিখবে সেটা লিখবা, আর তুমি যে অংশটা লিখবে সেটা নিচে আন্ডারলাইন করে দিবে। ভাই আরেকবার বলি, কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে উত্তরপত্রে কতটুকু লিখবা? উত্তরপত্রে তুমি যে অংশটা লিখছো সেটার সাথে যে বাক্যটা আছে শুধু সেটা লিখবা, পুরো বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। ধরুন এখানে কিন্তু দুইটা বাক্য আছে, টিচার এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স একটা বাক্য, সো উই শুড আরেকটা বাক্য। এখন কোন অংশের সাথে তুমি পূরণ করেছো? এই অংশের সাথে। যে অংশের সাথে তুমি লিখবা শুধু সে অংশটুকু বা সে বাক্যটা তুমি খাতায় লিখবা, আর যেটুকু যতটুকু তুমি লিখবা সেটা নিচে আন্ডারলাইন করে দিবে। বিষয়টা বুঝছো? আচ্ছা, ওকে, সবাই আশা করছি বুঝছো। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা
আল্লাহর রহমতের মডাল বার বুঝতে পেরেছি, আমি আরেকবার বলে আমরা 2 নম্বর টেকনিকে চলে যাব। বলো ক্যান অর্থ পারা, বলো সবাই। কেমন অর্থ পারা, পারাপারি যেখানে ক্যান হবে সেখানে। কুড অর্থ পারত, পারত যেখানে কুড হবে সেখানে। মেয়ে অর্থ হয়তো পারা, হয়তো পারা যেখানে মেয়ে হবে সেখানে। মাইট অর্থ হয়তো পারবে, হয়তো পারবে যেখানে মাইট হবে সেখানে। শুড অর্থ উচিত, উচিত যেখানে শুড হবে সেখানে। মাস্ট অবশ্যই, অবশ্যই যেখানে মাস্ট হবে সেখানে। হেড ব্যাটার বরং ভালো, বরং ভালো যেখানে হেড ব্যাটার সেখানে। ইউজড অথবা উড, অতীতের অভ্যাস ছিল এখন আর নেই বোঝাতে ইউজড অথবা উড ব্যবহৃত হয়। আশা করছি সবাই বুঝছে। এবার আমরা টেকনিক 1 শেষ, টেকনিক 2 তে যাব। তোমাদের জন্য আবারও বলছে কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, শুধু ইংরেজি কোর্স। আমি এখন আর কোনো কোর্স নিয়ে কাজ করব না, আমার এখানে অনেক কোর্স আছে। তোমরা আপাতত ইংরেজি কোর্সে সবাই ভর্তি হবা। একজন, আমি আবার বলছি, একজন বাদ যাবা না। ইংরেজি এই বছর যেন আমরা ভালো করতে পারি, প্রত্যেক আল্লাহর রহমতে ইংরেজি কোর্সে ভর্তি হয়ে যাবা। ওকে, আচ্ছা, তোমাদের জন্য ভর্তির সুযোগ থাকবে 10 তারিখ রাত 12টা পর্যন্ত। এবার টেকনিক 2 লেখো সবাই, সবাই লেখবে টেকনিক 2, প্রত্যেকে লিখতে হবে টেকনিক 2, সবাই লিখবে টেকনিক 2, লেখবে সবাই টেকনিক 2 উইথ ভিউ টু ইন অর্ডার টু। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করি ভাই, কমপ্লিটিং সেন্টেন্সে 10 মার্ক, আর এই 10 মার্কের পরিপূর্ণ মার্ক যদি তুমি পেতে চাও, আমার যে 10টি টেকনিক আছে পুঙ্খানুপুঙ্খ ভাবে ফলো করো, অনেকগুলো বাক্য পাবা, শুধু প্র্যাকটিস করবা। সবাই লেখো উইথ ভিউ টু ইন অর্ডার টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইথ ভিউ টু এবং ইন অর্ডার টু দুটি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। আবারও বলছি, উইথ ভিউ টু এবং ইন অর্ডার টু দুটি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। লিখে ফেলো। মজার ব্যাপার হচ্ছে, উইথ ভিউ টুর পরে যে ভার্ব হবে তার সাথে হবে আইএনজি, আর ইন অর্ডার টুর পরে হবে ভার্বের বেস ফর্ম। শেষ। মুখস্থ, মুখস্থ সবার। উইথ ভিউ টু এবং ইন অর্ডার টু দুটি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উইথ ভিউ টুর পরে যে ভার্ব হবে তার সাথে হবে আইএনজি, আর ইন অর্ডার টুর পরে যে ভার্ব হবে তার সাথে হবে ভার্বের বেস ফর্মটি। সবাই 5 বার বলে এটা বল। উইথ ভিউ টু এবং ইন অর্ডার টু দুটি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উইথ ভিউ টুর পর হবে ভার্বের সাথে আইএনজি, আর ইন অর্ডার টুর পর হবে ভার্বের বেস ফর্ম। সবাই দ্রুত লিখি। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, দেখি তোমরা এটা পূরণ করো। সবাই এটা পূরণ করবা। বল আই এম গোয়িং টু মার্কেট অর্থ কি? আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি উইথ ভিউ টু উদ্দেশ্যে, উদ্দেশ্যে। আই এম গোয়িং টু ফিল্ড ইন অর্ডার টু, আমি মাঠের দিকে যাচ্ছি উদ্দেশ্যে। তাহলে ভাইয়া দুইটাই বুঝতে পেরেছো। এবার উইথ ভিউ টু আমি যেখানেই দেখবো, বুঝো সুন্দর করে, উইথ ভিউ টু আমি যেখানেই দেখবো, উইথ ভিউ টুর পরের ভার্বের সাথে আমাকে 100% আইএনজি দিতে হবে। ইন অর্ডার টু আমি যেখানে দেখবো সেখানে ভার্বের বেস ফর্ম দিতে হবে। সো ভাইয়া তোমরা পূরণ করো। আর আমরা কি এক শব্দ দিয়ে পূরণ করবো না, কমপ্লিটিং সেন্টেন্সের উত্তরটি সঠিক হতে হলে একের অধিক শব্দ দিয়ে পূরণ করতে হবে। বলো ভাইয়া। চমৎকার, তোমরা বলতেছো আই এম গোয়িং টু মার্কেট উইথ ভিউ টু। এবার তোমরা আমাকে পুরোপুরি বিশ্বাস করা লাগবে না, তোমরা আজকে বোর্ড কোশ্চেন যাবা, বোর্ড কোশ্চেনে গিয়ে দেখবা যে উইথ ভিউ টু এবং ইন অর্ডার টু দিয়ে কেমন প্রশ্ন আসছে বা প্রশ্ন সংখ্যা কেমন, একটু দেখো, দেখবা যে আর চমৎকার অনেকগুলো প্রশ্ন আসছে উইথ ভিউ টু ইন অর্ডার টু দিয়ে। সো এই 10টি টেকনিক যে আমি পড়াবো, এই 10টি টেকনিক পরিপূর্ণভাবে শেষ করতে পারলে বলছি কম্পিটিটর দিয়ে 7, 8, 9 পাবাই পাবা। আর যারা ভালো তারা তো 10টা পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ভাই আই এম গোয়িং টু মার্কেট উইথ ভিউ টু, তোমরা বারবার বলছো বাইং এ শার্ট, সবাই অনেকে বলছো বাইং এ বুক, আবার আই এম গোয়িং টু দ্য ফিল্ড ইন অর্ডার টু প্লে ফুটবল। আচ্ছা, আচ্ছা, এইবার আমি বোর্ড প্রশ্ন একটু দেখাই, আমি জাস্ট পড়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম আমরা সবাই শুনেছি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ ভিউ টু। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবিকা হতে চেয়েছিল উইথ ভিউ টু উদ্দেশ্যে। তুমি ভাই কে এটা পারে না বলো তো ভাই, কে এটা পারবা না? প্রত্যেকটি বোর্ড প্রশ্ন উইথ ভিউ টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উইথ ভিউ টুর পরে ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। তুমি কি এটা একটু কমপ্লিট করতে পারবা বলো তো? দেখে একটু বলো তো, এটা উত্তর দিতে পারবা বলো? সবাই একটু চেষ্টা করে দেখো তো পারো কিনা।
একটু দ্রুত করতে হবে, আমরা পারি কিনা দেখি। আচ্ছা ঠিক আছে। কে বলেছিল সার্ভিং দ্য পিপল, কে বলছিল হেল্পিং, কে বলেছিল সার্ভিং, চমৎকার, হেল্পিং দ্য পুয়ার পিপল, হ্যাঁ হেল্পিং পিপল, হেল্পিং। আচ্ছা, বিষয় হচ্ছে তোমরা বুঝছো, এটি হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগার কাজ, যে ভাইয়া উইথিবিটু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, উইথিবিটুর পরে তোমাকে কি দিতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখন তুমি খেয়াল করো, একজন সেবিকা হতে চেয়েছিল মানুষকে সেবা করার উদ্দেশ্যে, শেষ, এই তো। তাহলে তুমি বলছো ভাইয়া গরিব লোককে সেবা করার উদ্দেশ্যে উইথিবিটু সার্ভিং দ্য পুয়ার পিপল। এবার তুমি তোমার মতো করে অনেক স্টাইলে লিখবা, সেটা কোনো বিষয় না। আচ্ছা, তো এই জিনিসটি বুঝছি কিনা বলো, উইথ ভিউ টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। এই জিনিসটা আজকের এই ক্লাসটা করার পর যে বুঝবে না, বলো তার কি আর পড়াশোনা করার দরকার আছে? মানে আমি বোঝানোর ক্ষেত্রে কোনো কমতি আছে? মানে সে না বুঝার কি আছে বলো? যে প্রথম কথা হচ্ছে উইথ ভিউ টু উদ্দেশ্য বোঝাবে, অর্থটা হচ্ছে উদ্দেশ্য। দ্বিতীয় কথা হচ্ছে উইথিবিউটু ঠিক যেই জায়গায় থাকবে সেই জায়গায় আমরা ভার্বের সাথে আইএনজি দিব। এটা কে পারবে না বলো? এখানে একজনকে আমি দেখতে চাই যে এটা এখনো বলো যে সে বুঝি না। মানে বলো কে এখন এটা বুঝি না, যে তুমি এইচএসসি তে উঠছো, উইথিবিউটু উদ্দেশ্য বুঝায়। তুমি কি বুঝাও, আমি কি বুঝাই, উইথিবিউটু কি বুঝায়? উইথিবিউটু উদ্দেশ্য বুঝায়। আর উইথিবিউটু যেখানে থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। এটা তুমি যদি না বুঝো আমি বলার পরও, বলো তুমি বলো আমি কিভাবে বললে তুমি বুঝবা, বলো তো। বুঝা গেছে ভাই, বুঝা গেছে? আচ্ছা, এখন তুমি আমাকে বলো, আমি যদি পরিপূর্ণ উত্তর করে দিই, তোমরা অধিকাংশ লিখছো সার্ভিং দ্য পুয়ার পিপল, যে গরিব লোককে সার্ভ করার উদ্দেশ্যে। কোনো সমস্যা আছে? আচ্ছা বুঝছো। এরপরে তুমি দেখো ভাইয়া, এ দ্য পুয়ার ম্যান নকড এট মাই ডোর, গরিব লোকটি আমার দরজা কি করলো বলতো, নক করলো। হি কেম, সে আসলো। ভাই অর্থে কি বুঝাইতে পারতেছি? দ্য পুয়ার ম্যান নকড এট মাই ডোর, গরিব লোকটা আমার দরজা নক করলো। হি কেম, সে আসলো, টু মি, আমার কাছে, উইথ ভিউ টু উদ্দেশ্যে। সব আমার সাথে বলো, উইথ ভিউ টু কি বুঝায়? বলো উইথ ভিউ টু কি বুঝায়? উদ্দেশ্য বুঝায়। উইথ ভিউ টুর পরে তোমাকে কি দিতে হবে? ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আরো দুই একটা শব্দ দিতে হবে। একটা লোক তোমার দরজা নক করলো, তো সে আসলো তোমার কাছে কি উদ্দেশ্যে? তুমি তো দেখে এটা পূরণ করো তো, দেখে পারো কিনা, বলো পারো কিনা। যে বলবে, একজন যদি বলো যে ক্লাসে ভাইয়া এই জিনিসটা বুঝি নেই, তুমি আস্তে সম্মানের সহিত আস্তে চলে যাও, তোমাকে এখানে পোলাপান অপমান করে দিবে। মানে এই তুমি উত্তর দিতে পারো না পর সেটা ভিন্ন বিষয়, কিন্তু তুমি এই জিনিসটা যদি বলো যে ভাই এটা বুঝি নেই, তাহলে কি হবে বলো? আচ্ছা, এখন এই যে তোমরা, ঠিক আছে, গেটিং সাম মানে বলছো। আচ্ছা, গরিব লোক আসলে আমাদের কাছে কেন, মানে সরি আমাদের কাছে না, একজন গরিব লোক অন্য কোনো কারোর কাছে কেন যায়? গরিব লোক স্বাভাবিকভাবে কোনো হেল্প চাওয়ার জন্যই তো যায়। তো তুমি লিখছো ভাইয়া দ্য পুয়ার ম্যান নকড এট মাই ডোর, এটা তো তোমার মানে এটা বুঝলে চলবে, এটা তার লেখা লাগবে না। হি কেম টু মি, সে আমার কাছে আসলে উইথ ভিউ টু উদ্দেশ্যে। তোমরা এক একজন এক হেল্পিং সাম ফুড, এরপরে এক একজন একটা লিখছো আস্কিং ফর সাম মানি, ঠিক আছে। এরপরে এই যে হচ্ছে চমৎকার, চেষ্টা করতেছো, কিছু টাকা চাওয়ার উদ্দেশ্যে আসছে, সহযোগিতার উদ্দেশ্যে আসছে। হ্যাঁ, তো তুমি সময় লিখছো গিভিং, গিভিং তো হবে না, সে তো টাকা দেওয়ার উদ্দেশ্যে আসছে না, টাকা নেওয়ার জন্য আসছে, চাওয়ার জন্য আসছে। তোমরা যারা এখানে লিখেছো ভাইয়া হি কেম টু মি উইথ ভিউ টু গিভিং, যদি লেখো গিভিং হইলে অর্থটা কি হবে খেয়াল করো, গিভিং হলো অর্থটা হবে গরিব লোকটি তোমাকে টাকা দেওয়ার উদ্দেশ্যে আসছে। তো তোমার পরীক্ষার হলে কিন্তু এটা লিখে আসলে কিন্তু উত্তর মিলে যাবে, এবং আমার মনে হচ্ছে টিচার তোমাকে মার্ক দিয়ে দিবে, কারণ তুমি বিষয়টা বুঝছো, হয়তো অর্থ মিলাইতে পারো নাই, ঠিক আছে। তো এরকম তোমরা টেকনিক গুলো বুঝলে অর্ধেক মার্ক এমনি পেয়ে যাবে, উত্তর সঠিক করে দিয়ে আসবা। বিষয়টা তো তুমি বুঝছো যে উইথিবিউটু উদ্দেশ্য বুঝে উইথিবিউটুর পরে ভার্বের সাথে আইএনজি আরো দুই একটা শব্দ দিবে। এখন তুমি লিখছো যে গরিব লোকটি টাকা দেওয়ার জন্য আসছে, হতে পারে সে টাকা ধার নিয়েছে, এখন টাকা দেওয়ার জন্য আসছে, এখানে কোনো ভুল হয়েছে? বিষয়টা বুঝতে পেরেছ? এই আর কি বিষয়টি। হেল্পিং সাম মানে লিখছো গেটিং হেল্প, আর এক একজন একটা লিখতেছে চলাও, ঠিক আছে, আস্কিং। আচ্ছা, এইভাবে করে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। আমি হচ্ছে কখনো গাইড ফলো করে এই ধরনের কোনো উত্তর পছন্দ করি না। তোমার মাথায় যেটা ধরছে, তুমি বিষয়টা বুঝছো না, যে একটা লোক তোমার দরজা নক দিল, সে কি উদ্দেশ্যে আসছে? সে তোমার সাথে কথা বলার জন্য তো আসতে পারে, সাক্ষাৎ করার জন্য আসতে পারে, তুমি যা দাও তা সঠিক হবে,
চিকন করে লিখে রাখো যে গালিবে বলছে টেকনিক মিলে রুলস মিলে যদি দিতে পারে যা দা তা সঠিক হবে, শেষ। আওয়ার কান্ট্রি ইজ বিসিট উইথ মেনি প্রবলেমস, আমগো দেশ অনেক সমস্যায় জর্জরিত। উই অল, আমাদের সবার শুরু উচিত কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা উইথ ভিউ টু উদ্দেশ্যে। এটার উত্তর সবাই দাও তো দেখি, উইথ ভিউ টু উদ্দেশ্য বুঝা। এরপর হাঁটি হাঁটি বলো কমপ্লিটিং সেন্টেন্স পারো না, কি রে ভাই 10টা টেকনিকে পড়াই দিব, 10টা টেকনিকে 10 মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা, বলো এটার উত্তর দাও। ভাই আপনার ইংলিশ ক্লাসে ভর্তি হতে চাই, ও ভর্তির বিষয়ে একবার বলেছি, আজকে কোন কোর্সের বিজ্ঞাপনের জন্য আসিনি, সবাই তোমরা জানো 10 তারিখ পর্যন্ত ভর্তি নিব, ঠিক আছে। এরপরে যে কোর্স আছে এই কোর্সে ভর্তি অফ করে দিব। আর আবারও বলছি 23 ব্যাচে 1,90,000 শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে, 24 ব্যাচে 4 লক্ষের মতো ফেল করেছে। সো 25 ব্যাচ এখনো 50 দিনের মতো সময় আছে, 50 দিন আমার কাছে এনাফ। তুমি শুধু কোর্সে ভর্তি হও, ক্লাস করা বোঝানোর দায়িত্ব আমার, ওকে। বলো ভাইয়া উইথ ভিউ টু উদ্দেশ্যে, তাইলে আমাদের সবার এগিয়ে আসা উচিত উদ্দেশ্য উইথ ভিউ টু সলভিং দিস প্রবলেম সলভ, তোমরা এটা বুঝছো। আচ্ছা ভাইয়া প্রথম কথা হচ্ছে তুমি আমগো দেশে অনেক সমস্যা জর্জরিত, এখন আমরা উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ ভিউ টু সলভিং হইতে পারে উইথ ভিউ টু টেকিং, বুঝছো, সলভিং হতে পারে উইথ ভিউ টু টেকিং, মানে আমরা অনেক, আমাদের উচিত এখন অনেক আমরা কি যেন এগিয়ে আসবো, অনেক পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসবো, ঠিক আছে হচ্ছে। তাহলে তোমরা লিখতে পারো সলভিং, টেকিং, বাট আমাদেরকে একাধিক শব্দের উত্তর দিতে হবে, তোমরা বুঝতে পেরেছো, চমৎকার। আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আই এম গোইং টু মার্ক, আচ্ছা উইথ ভিউ টু তোমরা বুঝছো, আবার ইন অর্ডার টু, একই এক্সাম্পল, সবাইকে শুনতেছি, একই উদাহরণ উইথ ভিউ টু দিয়ে আসতে পারে, ইন অর্ডার টু দিয়ে আসতে পারে, কোনো পার্থক্য নেই। উইথ ভিউ টু দিয়ে আসলে আমরা দিব ভার্বের সাথে আইএনজি, আর ইন অর্ডার টু দিয়ে আসলে আমরা দিব ভার্বের বেস ফর্ম, আরো দুই একটা শব্দ দিয়ে উত্তর দিয়ে দিব। এটা কি কোনো কঠিন, বলো এটা কি কঠিন হয়ে গেছে? উইথ ভিউ টু দিয়ে আসলে আমরা ভার্বের সাথে আইএনজি দিব, আরো দুই একটা শব্দ দিব, আর ইন অর্ডার টু আসলে আমরা ভার্বের বেস ফর্ম দিব, আরো দুই একটা শব্দ দিব। চমৎকার, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। চলো আমরা 2 নাম্বার টেকনিক বুঝছি, আমি আর উদাহরণ পড়বো না। এই যে ভাই দে কেম টু ইউ উইথ ভিউ টু, দে কেম তারা আসলো, টু ইউ তোমার নিকটে, তোমার কাছে। তোমরা জানো আমার প্রিপজিশনের ক্লাসটি করেছো, তোমরা জানো টু কোন কোন অর্থে ব্যবহৃত হতে পারে, টু কোন কোন অর্থে ব্যবহৃত হতে পারে। দে কেম টু ইউ উইথ ভিউ টু, তার তোমার কাছে কিছু উদ্দেশ্যে আসলো, যেহেতু উইথ ভিউ টু উদ্দেশ্যে, এবার বলো উইথ ভিউ টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত, উইথ ভিউ টুর পরে বারবার সাথে আইএনজি, আরো দুই একটা শব্দ উত্তর দিতে হবে। বাট ইউ স্কোল্ড দেম উইদাউট এনি রিজন, তুমি তাড়িয়ে দিয়েছিলে তাদেরকে কোনো কারণ ছাড়া। সো উইথ ভিউ টু তোমরা বুঝতে পেরেছো, আমরা আর এইদিকে যাবো না, ভাষায় প্রচুর প্র্যাকটিস করবা বরাবর মতো। সেই কথা 10 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের যে ফাইনাল 2.0 কোর্স, এই কোর্স আমরা প্রত্যেকে ভর্তি হয়ে যাবে। এখন আমরা 3 নাম্বার টেকনিক, 3 নাম্বার টেকনিক সবাই লিখবা সো দ্যাট এবং সো দ্যাট, সবাই লিখে ফেলবে সো দ্যাট এবং সো দ্যাট, ওকে। মানে আমি এইভাবে পড়ানোর পরেও তোমরা, তোমাদেরকে বিশ্বাস হয় না যে ইংরেজিতে ভালো করতে পারবা? মানে কেন বিশ্বাস হয় না বলো? এটা কি আমি আমার বাড়ি থেকে তৈরি করে এনেছি? এগুলো সব বোর্ড কোশ্চেন না, বলো। একজন বলছো ভর্তি ফি অনেক বেশি মনে হচ্ছে, আমাদের ভর্তি ফি, কোর্স ফি, ভর্তি ফি একজন বলছো মাত্র, অথচ অনেকে নক দিয়ে শুধু বলে ভাই এত কম টাকা এত ভালো ক্লাস। সবাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা, ওকে। আচ্ছা এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে সো দ্যাট এবং সো দ্যাট, সুন্দর করে সবাই লিখে ফেলি। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, আর সো দ্যাট এত যে। এবার আমরা এটা প্র্যাকটিস করবো। 3 নাম্বার টেকনিক আগে এটা লিখো, সবাই 3 নাম্বার টেকনিক একটু লিখে ভাইয়া, সো দ্যাট এবং সো দ্যাট। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লিখে, এই পাশে লিখো অর্থ, যাতে প্রত্যেকেই পারবা দেখবা। এই পাশে লিখো ভাইয়া অর্থ লিখবা, পরবর্তী অংশটি হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। এই পাশে লিখো ভাইয়া ক্যান কুডের পরে তো ভার্বের বেস ফর্ম, এটা কি আবার বলা লাগবে? এবং ক্যান কুড কি অর্থে ব্যবহৃত সেটি কিছু তুমি জানো? এই পাশে লিখো ভাইয়া, আগে লিখে ফেলবে সাবজেক্ট প্লাস ক্যান নট
অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম। এবার সবার কি হয়েছে কিনা আমাকে বলো, বলো সো দ্যাট সো দ্যাট সো দ্যাট মুখস্থ করো। এই বুমবাং কোথায় থেকে কি পড়ে আসছে, সো দ্যাট পজিটিভ, সো দ্যাট নেগেটিভ, এসব পজিটিভ নেগেটিভ লাগে আমাদের? এগুলো না ভাইয়া, কিভাবে পড়ে একটু দেখো, বিসমিল্লাহ পড়ো আগে ভাইয়া। সো দ্যাট অর্থ যাতে, এর পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। কখন ক্যান হবে কখন কুড হবে আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, এটা যদি পারো এটাও পারবা। ওকে, আমি আবার বলছি 10 তারিখ টোটাল ভাইয়ের এই কোর্সে থাকবে 2000 শিক্ষার্থী, ঠিক আছে? আর 10 তারিখ রাত 12টার পরে আমাদের ভর্তি বন্ধ। আচ্ছা, সবার কি লিখা হয়েছে? তাহলে সো দ্যাট একটু পরে দেখো, আগে সো দ্যাট এর দিকে খেয়াল করো। দা বয় রিডস মোর সো দ্যাট। এবার তোমাকে এটা অংশ পূরণ করতে হবে। তুমি আমাকে আগে বলো, এই যে ভাইয়া দা বয় রিডস মোর, বালকটি বেশি পড়ে, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। তুমি এটা বুঝছো কিনা আগে 3বার পড়ো। দা বয় রিডস মোর সো দ্যাট, দা বয় রিডস মোর সো দ্যাট, দা বয় রিডস মোর সো দ্যাট। 3বার পড়ার পর বুঝি নেই এমন কেউ আছি? 3বার পড়ার পর বুঝি নেই এমন কেউ আছি? দা বয় রিডস মোর সো দ্যাট, বালকটি বেশি পড়ে যাতে, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। এখন আসো পরবর্তী অংশটি কি হবে? প্রথম হবে সাবজেক্ট, তারপরে ক্যান হতে পারে, কুড হতে পারে। তাহলে সাবজেক্ট কোথায় থেকে আসবে বলো? সো দ্যাট এর পরে যে সাবজেক্টটি হবে সেটা হবে আগের সাবজেক্টের প্রোনাউন। এই যে ভাইয়া দা বয়ের প্রোনাউন হবে, সো দ্যাট এর আগের দা বয় আছে, দা বয়ের প্রোনাউন। দা বয়ের সর্বনাম কি? বালকের সর্বনাম হবে সে। এখানে যদি দা গার্ল থাকতো তাহলে আমরা কি দিতাম বলো তো ভাইয়া? বলো, দা গার্ল থাকতো তাহলে আমরা কি দিতাম বলো তো? সি। এখানে যদি দা বয়েজ থাকতো তাহলে আমরা কি দিতাম? দে। এখানে যদি গালিব থাকতো তাহলে আমরা হি দিতাম। এখানে যদি যারা থাকতো তাহলে আমরা সি দিতাম। এখানে যদি তোমার মনে করো হচ্ছে স্টুডেন্টস থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম। এখানে যদি পিপল থাকতো আমরা দিয়ে দিতাম। বিষয়টা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি তো, যে সো দ্যাট এর পরে তো একটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা কোথায় থেকে আসবে বলো, সবাই বলো। সো দ্যাট এর পর একটা সাবজেক্ট হবে, সেটা সো দ্যাট এর আগের সাবজেক্টের প্রোনাউন। এটা 3বার বলবা। বলো সো দ্যাট এর পরে যে সাবজেক্ট হবে, হয় নাই? সব একসাথে বলো। সো দ্যাট এর পরে যে সাবজেক্ট হবে সেটা হচ্ছে আগের সাবজেক্টের প্রোনাউন। তাহলে তুমি এখানে লেখো দা বয়ের প্রোনাউন হচ্ছে হি, সবাই লেখো হি। এখন আসো, এই হির পর হবে ক্যান অথবা কুড। বলো সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় এখানে দিব ক্যান। এটা 5বার বলবে, এটা অনেকে মাথায় ঢোকে না। বলো সো দ্যাট এর আগে কোন টেন্স? দা বয় রিডস। আমার কোন স্টুডেন্ট যদি এটা না পারে মান মান সম্মান থাকবে বলো? কিয়ামত পর্যন্ত ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমাদের মুখস্থ। বলো ভাইয়া সো দ্যাট এর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে হবে ক্যান, আর সো দ্যাট এর আগে পাস্ট টেন্স হলে পরে হবে কুড। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাইলে ক্যান। বলে হি ক্যান। এবার তুমি কি এটা বাক্য পূরণ করতে পারবে না? মনে করো তুমি তো 1 নাম্বার টেকনিক এটা পড়ে আসছো, হি ক্যান, ক্যান অর্থ পারা। তাহলে তুমি পূরণ করো তো, দা বয় রিডস মোর, বালকটি বেশি পড়ে, সো দ্যাট যাতে হি ক্যান। দেখি পূরণ করো। হি ক্যান পাস ইন দ্য এক্সাম, তোমরা লিখছো পাস ইন দ্য এক্সাম। আমি তোমাদের মতো করে লিখতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো বিষয়টা কি বুঝছো, মুখস্থ হয়েছে? বিষয়টা কি মুখস্থের মতো হয়েছে? বলো সো দ্যাট অর্থ যাতে। ভাই বলো ঠিক আছে? ভাই আল্লাহর মতো বুঝছি। তাহলে সবার এটা মুখস্থ হইলে আমাকে বলো যে ভাই মুখস্থ হয়েছে। সবার মুখস্থ হইলে আমাকে বলো। তামিম ইকবাল, তামিম ইকবাল প্লেড মোর সো দ্যাট। দেখি এটার উত্তর দাও, উত্তর দাও। তামিম ইকবাল প্লেড মোর সো দ্যাট। বলো তামিম ইকবাল প্লেড মোর সো দ্যাট। এটার উত্তর দাও, সব উত্তর দাও ভাই। তামিম ইকবাল প্লেড মোর সো দ্যাট। ভাই এত কথা না, সো দ্যাট পরীক্ষাতে আসবে এটা লিখে রাখো।
সাদা কাগজে লিখে রাখো, যদি পরীক্ষাতে না আসে আমাকে নক দিয়ে বলবো যে গালিব আপনি বলছেন আসবে, আসে নাই, সো দ্যাট আসবে, সো দ্যাট আসবেই, এই দুটার একটা। এবার আসো সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কেন অথবা কুড। কেন অথবা কুডের পরে তুমি কি ভার্বের বেস ফর্ম এটা পারো না? তাহলে আমি টেকনিক 1 পড়াই কি লাভ হইছে, বুঝছো? আচ্ছা, তো তুমি এখানে সাবজেক্ট দাও, এরপরে যেহেতু আগে পাস্ট টেন্স আছে তাহলে কুড দাও, হি কুড। ক্যান যারা দিয়েছো কান ধরে দাঁড়ায় থাকো, যারা এইখানে ক্যান দিয়েছো বলো হি ক্যান, কেন হবে কুড হবে ভাই, কেন এই যে ভাই সো দ্যাট আগে পাস্ট টেন্স আছে, সো দ্যাট এর আগে পাস্ট টেন্স হলে কুড হবে, এই কারণে আমি এটা লেখাইছি। বুঝছো বিষয়টি? সবাইকে বুঝছি? আচ্ছা, তোমাদের মোটামুটি সময় চলে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এরপরে লাগবে সো দ্যাট। অর্থ হচ্ছে এত যে, এত যে, পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস কেন তো বা কুড নট, ভাই খেয়াল করো, হি ইজ সো লেজি, লেজি দ্যাট, এই অংশটা তোমাকে পূরণ করতে হবে, খেয়াল করো, ইজ সো লেজি দ্যাট, ইজ সো দ্যাট অর্থ হচ্ছে কি বলো, এত যে, এই এত যে মাঝখানে এটার অর্থ আসবে, লেজি অর্থ কি অলস, বলো এত অলস যে, বলো সো দ্যাট হচ্ছে এত যে, সো এবং দ্যাটের মাঝখানে একটা শব্দ হবে, সেটার অর্থটা মাঝখানে বসবে আর কি, এত অলস যে, বলো হি সো লেজি দ্যাট, হি সো লেজি দ্যাট, হি সো লেজি দ্যাট, সে এত অলস যে। এবার আমরা সো দ্যাট পড়াচ্ছি, পর হবে বলো সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব, এটা তো হবে, অথবা কুড নট, তাহলে এটা কোনো মানে পার্থক্য আছে বলো? সো দ্যাট হইলো ক্যান নট অথবা কুড নট, তাহলে পার্থক্য আছে? হি ক্যান, বলো ভাইয়া, হি সো লেজি দ্যাট, সে এত অলস যে, তাহলে ভাইয়া এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স, ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে হবে হি ক্যান নট, হি ক্যান নট। ভাইয়া বলো কি হবে? হি ক্যান নট ফাস্ট ওয়ার্ক, হি ক্যান নট ওয়ার্ক, সে হয়তো অলস, সে কাজ করতে পারে না। আচ্ছা, দিলাম যে কাজ করতে পারে না, অলস হইতে পারে, কাজ করতে পারে না অলস যেহেতু, তাহলে ভাই হি ক্যান নট ওয়ার্ক দিয়েছ, কোনো সমস্যা নেই। এবার বিষয়টা বুঝো যে ভাই যখন দেখবে তুমি সো দ্যাট, বলো ভাই যখন দেখবে যে সো দ্যাট অর্থ হচ্ছে এত যে, বলো ভাই এত যে, আবার বলো এত যে, পরবর্তী অংশটি হবে বলো সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব, বুঝছো? তাহলে ক্যান নট কখন হবে? আগে প্রেজেন্ট টেন্স ছিল ক্যান নট, কুড নট কখন হবে? আগে পাস্ট টেন্স ছিল কুড নট। তাহলে তুমি বলো সো দ্যাট এবং সো দ্যাট, আমি একটু দ্রুত বলেছি, বাট সো দ্যাট এবং সো দ্যাট এটা কি বেশি কঠিন বলো? কঠিন না তো ভাইয়া, সো দ্যাট এবং সো দ্যাট একদম সহজ, প্রচুর বোর্ড প্রশ্ন পড়বা। তাহলে দেখো তো, সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব, আর সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব, এটার সাথে এটার পার্থক্যটা কোন জায়গায় বলো? পার্থক্যটা হচ্ছে এখানে ক্যান নট অথবা কুড নট, তাই না? আচ্ছা, এইবার তুমি প্রচুর এক্সাম্পল, এই যে ভাইয়া এখানে সো দ্যাট আছে, এই যে দেখো প্রত্যেকটা বোর্ড প্রশ্ন দেখো ভাই এখানে সো দ্যাট আছে, হ্যাঁ, এই যে ভাই দেখো এখানে সো দ্যাট আছে ভাইয়া, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, দেখছো ভাইয়া সো দ্যাট, সো দ্যাট, বুঝছো? এই যে ভাইয়া দেখো এখানে সো দ্যাট আছে, প্রত্যেকটি বোর্ড প্রশ্ন দেখাচ্ছে, এই যে ভাইয়া সো দ্যাট আছে, এই যে ভাইয়া দেখো এই সো হট দ্যাট, দেখছো সো দ্যাট আছে, এই যে দেখো এখানে সো দ্যাট আছে। তুমি যে বলো হেঁটে হেঁটে, এখানে সো দ্যাট আছে। তুমি যে বলো হাঁটি হাঁটি বলো যে তুমি ইংরেজি বুঝো না, তুমি কি জানো কমপ্লিটিং সেন্টেন্সে 10 মার্ক? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি সব কোর্স বাদ, এখন আমি আর কোনো কোর্স নিয়ে কাজ করবো না, এখন আমার একটাই কোর্স ইংরেজি। তোমরা যারা ইংরেজিতে সমস্যা আছে, যাদের রিভিশন দেওয়া প্রয়োজন, তারা দ্রুত দ্রুত, অনেকে এখনো অব্দি বলো ভাইয়া মনে করেন কিছুই পারি না, ধরে নেন জিরো প্রিপারেশন। আমি তখন হোয়াটসঅ্যাপে মেসেজ গুলো পড়ে আর কি করব, কষ্ট পাই যে ছোট ভাই বোনরা এখন এই অবস্থা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী 10 তারিখ রাত 12টা পর্যন্ত ক্লাস শুরু করে দিয়েছি। সো তোমরা দেরি করে ভর্তি হবা, নিজে পিছিয়ে যাবা। বুঝতে পেরেছো ভাইয়া, আরো ক্লাস আছে, তো এখন তোমাদের আবার পরিণতি ক্লাস আছে। সো যারা মানবিকের আছে তারা পরিণতি ক্লাসটা করো, 0130783851 অথবা 01310725235। এই 35 নাম্বারে আমাকে পাবা, 35 নাম্বার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও, যদি মানে অ্যাডমিনও রিপ্লাই দিতে পারে, আমি রিপ্লাই দিতে পারি, ঠিক আছে? দেখা হবে তোমাদের সবার সাথে আজকের এই ক্লাসে, মানে আগামী ক্লাসে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পেইড ব্যাচের সবাই ভর্তি হবে, আবার বলছি কেউ বাদ যাবে না, একজনও বাদ যাবে না, ঠিক আছে? তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে যাদের ইংরেজিতে প্রবলেম, তাদের কাছে বলে দাও। আসসালামু আলাইকুম। এখন পরিণতি ক্লাস হবে তোমাদের।
তোমরা ক্লাসে থাকো, এখন তোমাদের পরিণতি ক্লাস হবে। আর হচ্ছে তোমরা তো জানো ভাইয়াদের শেষ মুহূর্তে কিন্তু এভাবে লাগাতার আমি তোমাদের জন্য প্রত্যেকে প্যাসেজের এমসিকিউ, প্যাসেজের শর্ট প্রশ্ন, ফ্লোচার্ট সামারি একদম সকাল 9টা তো শুরু হবে ক্লাস। সব পেইড বেস বুঝতে পেরেছো কি আয়োজন করতেছি, সবাই দ্রুত ভর্তি হয়ে যাও। আর এখন পরিণতি ক্লাস হবে, সবাই পানি খেয়ে বসো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা হচ্ছে ইংরেজির একটা ক্লাস করেছো। তো যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো তারা আরেকটা ক্লাস করে নিতে পারো। পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। কারণ এই চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার এবং এটা খুব সহজে তোমরা রিভিশন করে ফেলতে পারবে আর কি। তো এই জন্য আসলে 7ম অধ্যায়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো তোমরা যাদের পৌরনীতি আছে এইচএসসি তে, তো তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে যাদের পৌরনীতি বিষয়টি আছে আর কি। তো আমি হচ্ছে ক্লাসটা শুরু করতে চাচ্ছি আজকে। তোমরা যদি সবাই প্রস্তুত থাকো, তোমরা আশা করি যে আচ্ছা সবাই অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি এখন। ওকে, লোড হতে থাকুক আর তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে থাকো, কারণ আজকে 7ম অধ্যায় এটা আমি আগেও একবার ক্লাস নিয়েছি, তো আজকে আবার আরেকটা রিভিশন ক্লাস নিয়ে নিতে চাচ্ছি আর কি। ওকে, আবু রাইহান হোসেন, শুনে ভালো লাগলো যে তুমি হচ্ছে ভালো আছো। আচ্ছা, যাদের পৌরনীতি আছে তারা একটু
তারা ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, এটা সমস্যা। ওকে, তো আমাদের আসলে এটা চলে আসছে, তো আমরা এখন ক্লাসটা শুরু করে ফেলতে পারি। লোড হচ্ছে, এটা লোড হোক আর একটু। ওকে, তো তাহলে আসলে তোমাদের পড়াশোনার এখন অবস্থাটা কি? এর আগেও ফ্রি ক্লাস নেওয়া হয়েছে, তোমাদেরকে আমি অনেক টেকনিক ট্রিক্স শিখিয়েছি কিভাবে আসলে পড়াটা শুরু করতে হয়। স্পেশালি মানবিকের বিষয়গুলো তুমি কিভাবে পড়বা, কোন টেকনিকে পড়বা, কোন মেথডে পড়বা, এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি। যারা আমার ক্লাস ইতিমধ্যে করেছো তারা একটু বলো, তোমরা কি ওই মেথড অ্যাপ্লাই করে পড়াশোনা করছো? আমি যে মেথডের কথা বলেছিলাম, তোমরা কি ওই মেথডটা অ্যাপ্লাই করছো? যারা আমার ক্লাস আগে করেছো তারা একটু কমেন্ট করো তো যে আসলে তোমরা ওই মেথডগুলো অ্যাপ্লাই করেছো কিনা। আহ আচ্ছা, মিফতাহুল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানি, ভালো আছি। তো আহ, আমি বলতে চাচ্ছি যে তোমরা, আমি যে মেথডের কথা বলেছি, তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো আর যাদের বিশেষ করে পৌরনীতি বিষয়টা আছে, তোমরা কি আসলে আমি যে মেথড গুলোর কথা বলেছি যে এভাবে পড়তে হবে তোমাকে, এভাবে তুমি হচ্ছে ছোট ছোট কি নোট নিয়ে নিয়ে পড়ো, কিওয়ার্ডস দিয়ে দিয়ে পড়ো, ওইভাবে কি তোমরা আসলে পড়ছো? তাহলে একটু শুনে ভালো লাগবে আর কি। যারা ক্লাস করেছো, আমার টেকনিক গুলা আমি বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আবার এটা বলে নিব, ঠিক আছে? আবার টেকনিক আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা চলো একটু ক্লাসে চলে যাই। হ্যাঁ, তো মেথড গুলো আমি আবার বলবো, দেখো তাহলে এখান থেকেই তুমি মেথড ইজিতে বুঝতে পারবা। ফর এক্সাম্পল দেখো, এখানে বাংলাদেশের 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা আছে। হ্যাঁ, সাংবিধানিক প্রতিষ্ঠান কোনটা, সংবিধান কোনটা, যে সর্বোচ্চ আইন, সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। তোমাদের কাছ থেকে একজন কিন্তু এই উত্তরটা গত একটা ক্লাসে আমাদেরকে দিয়েছিল। তো এই সাংবিধানিক প্রতিষ্ঠান আসছে হচ্ছে সংবিধান থেকে, তাই না? তো এই সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। তো ওই সর্বোচ্চ আইনের মাধ্যমে ওই সংবিধানে 4টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা বলা ছিল। ওই 4টা প্রতিষ্ঠান কি কি? ওই 4টা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তো আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা যখন পড়িয়েছি, আমি অনেক ধরনের টেকনিকের কথা বলেছি, কারণ ওই প্রথম অধ্যায়ে অনেকগুলা সাল ছিল, অনেক ধরনের ঘটনা প্রবাহ ছিল। তো তোমরা আসলে যারা ওই ক্লাসটা করো নাই, তোমরা এই রেকর্ডটা দেখে নিতে পারো, এটা তোমাদের এই পেজে আছে, ঠিক আছে? তাও আমি আজকে চেষ্টা করব যে আসলে কোন মেথড বা কোন টেকনিক অ্যাপ্লাই করবা। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো যে সাংবিধানিক প্রতিষ্ঠান টোটাল কয়টা? আমার 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা এখানে বলা আছে। কয়টা? 4টা। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে 4টা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান, আরেকটা আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, একটি আছে, আরেকটি আছে হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঠিক আছে? স্বায়ত্তশাসিত, এই স্বায়ত্তশাসিত মানে কি? স্বায়ত্তশাসিত মানে হচ্ছে তাকে সরকার চালাবে না, সে তার নিজের শাসন অনুযায়ী চলবে, মানে সে তার নিজের কিছু নিয়ম কানুন আছে, ওই প্রতিষ্ঠানটার নিজের কিছু নিয়ম কানুন আছে, সে তার নিয়ম কানুনে চলবে। সেটা হচ্ছে দুদক। দুদক মানে কি? দুর্নীতি দমন কমিশন, ঠিক আছে? তো টোটাল এই 5টা জিনিস তোমাদের এই চ্যাপ্টার 7-এ আলোচনা করা আছে। এখন আমাকে বলো যে এই চ্যাপ্টার 7-এর যে 5টা জিনিস আছে, টোটাল 4টা প্লাস হচ্ছে একটা, তো এই 5টা টপিকের বাইরে থেকে তার প্রশ্ন হবে না। তাহলে সপ্তম অধ্যায়ে টোটাল এই 5টা টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তো এখন যখন তুমি জানো সপ্তম অধ্যায়ে সৃজনশীল, তো সিকিউ তোমার মেইনলি হচ্ছে এই 5টা টপিক থেকেই প্রশ্ন আসবে, তাহলে তোমার জন্য ইজি হয়ে গেল। তুমি উদ্দীপক ইজিতে ধরতে পারবা, তুমি বুঝতে পারবা যে কোনটা নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো কিভাবে বুঝতে পারবা, চলো এইটাতে আমরা আরেকটু ডিপে যাই, আরেকটু আলোচনা করি, ঠিক আছে? তো এটা আমরা আরেকটু ডিপে আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস, যারা কমেন্ট করছো এটা একটু ফ্রি ক্লাস। তো যারা ওই টেকনিক গুলো জানতে চাচ্ছ যে কোন টেকনিকে পড়বা, হ্যাঁ, আমি দরকার হইলে আরো অন্য একটা চ্যাপ্টার দিয়েও তোমাদেরকে দেখাই দিব যে কোন টেকনিক গুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো আপাতত এটা একটু দেখো, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো যে তোমার এই যে বই আছে, তোমাদের এই চ্যাপ্টার 7 আছে। তো চ্যাপ্টার 7-এ কয়টা জিনিসের কথা বলা আছে, কয়টা প্রতিষ্ঠানের কথা বলা আছে টোটাল? একটু কমেন্ট করো যে কয়টা প্রতিষ্ঠানের কথা বলা আছে টোটাল,
ঠিক আছে, এই কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে 4টা প্রতিষ্ঠান হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। 4টা প্রতিষ্ঠান হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠান 4টা কি কি? এই যে 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশ কর্ম কমিশন, দেন হচ্ছে তোমার নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, আর হচ্ছে তোমার মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, প্লাস আরেকটা প্রতিষ্ঠান আছে। ঠিক আছে, ওইটা কি বলছিলাম? ওইটাকে বলছিলাম আমি দুদক। তো এই দুদক কি সাংবিধানিক প্রতিষ্ঠান? বলতো এই দুদক কি সাংবিধানিক প্রতিষ্ঠান? এই দুদক কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না, দুদক হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে, হ্যাঁ 5টা। তো দুদক হচ্ছে তোমার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখন দেখো তুমি, আমাদের তো প্রবলেম হয় মেইনলি সিকিউ নিয়ে। আমি আসলে এটা বিস্তারিত আজকে ভিতরে ঢুকে পড়াবো না, আমি তোমাদের ওই টেকনিকটাই আজকে বুঝাবো বা শেখাবো, যে টেকনিক নিয়ে আসলে তোমরা জানতে চেয়েছো বা আসলে কিভাবে টেকনিক অ্যাপ্লাই করবে সেটা বুঝতে চাচ্ছ। তো দেখো খুব সহজে এটা থেকে যদি সিকিউ আসে, তুমি সিকিউ এমনিতে অনেক কিছু বানাই লিখতে পারবা। কেমনে বানাই লিখবা সেটা আমি দেখাবো একটু পরে। তো তার আগে দেখো যে এই 4টা প্রতিষ্ঠান সম্পর্কে যদি ওভারঅল তোমার ধারণা থাকে, 4টা প্রতিষ্ঠান সম্পর্কে তোমার যদি ওভারঅল ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি সিকিউর উদ্দীপক ধরতে পারবা। ঠিক আছে, তুমি হচ্ছে খুব সহজে উদ্দীপক ধরতে পারবে। আমাদের সমস্যা হয় কি, পৌরনীতিতে বা অন্যান্য সাবজেক্ট গুলোতে উদ্দীপক আমরা ধরতে পারি না, যে কোন টপিকটা থেকে প্রশ্ন আসছে এটা আমি ধরতে পারি না। তো এখানে তুমি উদ্দীপক ধরতে পারবা। দেখো বাংলাদেশ কর্ম কমিশন বা বিপিএসসি, বিপিএসসি কি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটা হচ্ছে তোমার বিসিএস সহ, এই যে বিসিএস পরীক্ষা নেয়, বিপিএসসি বিসিএস পরীক্ষা নেয়, তারপর অন্যান্য চাকরির পরীক্ষা, হ্যাঁ নবম গ্রেড, দশম গ্রেড, নবম দশম গ্রেডের চাকরির পরীক্ষাগুলো নিয়ে থাকে। তাইলে এই কর্ম কমিশনের কাজই হচ্ছে দেশের নাগরিকদের সরকারি চাকুরি বা সরকারি কর্মের সংস্থান করা। ঠিক আছে, তো বিসিএস সহ বিভিন্ন ধরনের নবম দশম গ্রেড, ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে সরকারি পদগুলো আছে ওইগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তারা কি করে? সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে কর্মচারী নিয়োগ প্রদান করে। এই জন্য কি করে? তারা পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার জন্য কি করে? প্রশ্ন ছাপায়। ঠিক আছে, তারপরে রাষ্ট্রপতির সাথে কি করে? পরামর্শ প্রদান করে। রাষ্ট্রপতির সাথে তোমার বিভিন্ন বিষয়ে পরামর্শ করে থাকে, যে কোন সেক্টরে কতজন লোক নিতে হবে বা কোন সেক্টর গুলা হচ্ছে ইম্পর্টেন্ট, ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে হচ্ছে তোমার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। মানে আমি উদ্দীপক ধরতে পারছি, যেখানে চাকরি বাকরি নিয়ে কথা বলবে, যে মানে উদ্দীপকে যদি মানে একটা প্রতিষ্ঠানের কথা বলা আছে, যে প্রতিষ্ঠান হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ পদে কর্মচারী নিয়োগ দিয়ে থাকে, তাহলে এটা দেখে আমি সহজেই বুঝতে পারবো যে এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বলা হয়েছে। বলো তাহলে উদ্দীপক ধরা সহজ না? এটাতে তুমি ইজিতে ধরতে পারবে না উদ্দীপকটা? সবাই একটু বলো যে বুঝতে পেরেছো কিনা পরিষ্কার ভাবে, এই জিনিসটা একটু বলো যে এই টেকনিক বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, বিপিএসসির মিনিং তো আমি অলরেডি বলেছি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বিপিএসসির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, তোমাদের ইংরেজি শেখা লাগবে না, বাংলায় আসবে। ঠিক আছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এটাকে ইংরেজিতে বিপিএসসি বলে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সবাই একটু ক্লিয়ার লিখো যে উদ্দীপকে ধরো যদি চাকরি বাকরি নিয়ে কিছু বলে, যে নিয়োগ, সরকারি কোনো পদে নিয়োগ সংক্রান্ত কোনো কথা বলে, দেশের নাগরিকদের নিয়োগ প্রদানে গুরুত্বপূর্ণ সরকারি পজিশনগুলোতে নিয়োগ নিয়ে যে প্রতিষ্ঠান কাজ করে, বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে চাকরির, ঠিক আছে, বিভিন্ন জায়গায় সরকারি চাকরিজীবীদের পদায়ন করে, বদলি করে, প্রেষণে পাঠায়। ঠিক আছে, সরকারি চাকরিজীবীদের বদলি জনিত কাজগুলোও কিন্তু কে করে থাকে? কর্ম কমিশন। এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ওকে, এটা এটা আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। এখন আসো পরবর্তীতে তুমি খুব সহজে কিভাবে উদ্দীপক ধরতে পারবা। এখন আসো এই পরবর্তীতে আসো, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তো এখানে এই নির্বাচন শব্দটা দ্বারাই বুঝতে পারতেছি আমরা, এখানে তোমার হচ্ছে এই নির্বাচন কমিশন কি করে? তোমার জাতীয় নির্বাচন আয়োজন করে, জাতীয়, তারপরে হচ্ছে তোমার স্থানীয়, জাতীয় স্থানীয় নির্বাচন, ঠিক আছে, জাতীয় স্থানীয় নির্বাচন আয়োজন করে। তারপরে হচ্ছে এই নির্বাচন কমিশন হচ্ছে তোমার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, ঠিক আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত করে থাকে।
এক কথায় নির্বাচন কমিশন আমাদের দেশে যত ধরনের নির্বাচন হয়, হোক সেটা জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার গঠিত হয়, হ্যাঁ, যেমন আমাদের দেশে হয় না জাতীয় নির্বাচন, 5 বছর পর পর একটা জাতীয় নির্বাচন হয় না? তো ওই জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত করে থাকে কারা? নির্বাচন কমিশন করে থাকে, ঠিক আছে। একইভাবে স্থানীয় নির্বাচন হয়ে থাকে না, যে উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, মেম্বার নির্বাচন, এই যত ধরনের নির্বাচন আছে সব নির্বাচনের কাজকর্ম করে থাকে কে? নির্বাচন কমিশন। তাদের আবার স্পেসিফিক কিছু কাজ আছে, ওই কাজগুলা কিভাবে শিখবা সেটা আমি একটু পরে আসতেছি। আগে ওভারঅল উদ্দীপক কেমনে ধরতে পারবা এই 4টা টপিক দেখে সেটা আলোচনা করছি। তাহলে বুঝতে পেরেছো, নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত কিছু থাকলে উদ্দীপকে তুমি বুঝতে পারবা কি নিয়ে কথা বলতেছে, নির্বাচন কমিশন নিয়ে কথা বলতেছে। বলো বিষয়টা কি ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? এটা একটু কমেন্ট করো সবাই। এই চ্যাপ্টার থেকে একটাই সৃজনশীল আসতে পারে, এটা তো ছোট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে একটি সিকিউই আসতে পারে, 2টা সিকিউ আসার সম্ভাবনা খুব কম, কারণ চ্যাপ্টারটা ছোট। ছোট চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে, ছোট চ্যাপ্টার গুলো থেকে বেসিক্যালি একটা সিকিউ আসে। তো ওই একটা সিকিউ তুমি কিভাবে কি করবা, যে সিকিউর করবা, একটা সিকিউ তুমি কিভাবে খুব ভালো করে লিখতে পারবা, কারণ এটা থেকে খুব ভালো করে লেখা ইজি। মানে এখানে তুমি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খুব ভালো তোমার ধারণা থাকবে, কারণ তুমি উদ্দীপক সহজে এখান থেকে তুমি ধরতে পারবা। তাহলে 2 নাম্বারটা ধরতে পেরেছো? ওকে, তাহলে এখন আসো 3 নাম্বারে। তো 2 নাম্বারও তোমরা ধরতে পারছো, তাহলে এখন আমরা 3 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। 3 নাম্বারে কি আছে দেখো, অ্যাটর্নি জেনারেল। তো এই অ্যাটর্নি জেনারেল আসলে কে? অ্যাটর্নি জেনারেল হচ্ছে তোমার সরকারের উকিল, ঠিক আছে, সরকারের উকিল, বা আরেকটু শুদ্ধ ভাষায় যদি আমি বলি সরকারের আইনজীবী, ঠিক আছে। আচ্ছা, একটু মুছে গেছে, তাহলে আমরা বলি হচ্ছে সরকারের আইনজীবী, সরকারের আইনজীবী, সরকারের আইনজীবী বা উকিল। উকিল একই কথা, আমরা উকিল বলি না যারা কোর্টে হচ্ছে বিভিন্ন মামলা লড়ে। ধরো তোমার জমি সংক্রান্ত একটা সমস্যা হয়েছে, তখন তুমি কি করো, একজন উকিলের সাথে গিয়ে কনসাল্ট করো, উকিলকে টাকা দাও, দিয়ে বলো যে আমার এই জমিটা আরেকজন দখল করছে, আমি কোর্টে মামলা করেছি, আমাকে জমিটা উদ্ধার করে দেন। কোর্টে ওই বিরোধী পক্ষের সাথে লড়াই করে, তাই না? কোর্টে তখন শুনানি হয়, শুনানিতে যদি সেই উকিল ভালো হয়ে থাকে তখন সে মামলাতে জিতে বা হারে। একইভাবে এরকম মানুষের পার্সোনাল প্রাইভেট উকিল যেমন থাকে, বিভিন্ন কোম্পানিতে বা প্রাইভেট উকিল থাকে, তাদের কোনো মামলা সংক্রান্ত কোনো বিষয় হলে সেই উকিলের সাথে পরামর্শ মানে নিয়ে থাকে। তো একইভাবে সরকারেরও কিছু উকিল বা আইনজীবী থাকে। সরকারের উকিলের কাজ কি দেখো, অনেক সময় তোমরা নিউজে দেখে থাকবে যে রাষ্ট্রপক্ষ মামলা করে কারো বিরুদ্ধে বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্র মামলা করে। একটা সরকার, বাংলাদেশ সরকারও কারো বিরুদ্ধে মামলা করতে পারে, ঠিক আছে। তো বাংলাদেশ সরকার যখন কারো বিরুদ্ধে মামলা করে, সেই মামলা লড়ে হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল এবং তার সাথে যে সহকারী অ্যাটর্নি জেনারেলরা থাকে তারা, ঠিক আছে। সরকারি মামলা কারা লড়ে? এই সরকারের আইনজীবীরা লড়ে। তো এই সরকারের আইনজীবীকেই তোমাকে এখানে টার্মিনোলজি দেওয়া হয়েছে যে অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল বুঝতে পেরেছো, যখন সরকারের আইনজীবী সংক্রান্ত কোনো কথা বলা হবে উদ্দীপকে, যে রাষ্ট্রপক্ষ আরেকটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে, সেই মামলায় রাষ্ট্রপক্ষ বিজিত হয়েছে, বা এই টাইপের কোন ক্লু যখন দেওয়া থাকবে উদ্দীপকে, যে রাষ্ট্রপক্ষের আইনজীবী সংক্রান্ত কোনো তথ্য যখন তোমাকে দেওয়া থাকবে, তুমি বুঝবা কাকে নিয়ে কথা বলা হচ্ছে, অ্যাটর্নি জেনারেলকে নিয়ে কথা বলা হচ্ছে। বলো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? যারা ক্লাস করছো এটা আমাকে একটু বলো যে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, যে অ্যাটর্নি জেনারেলের বিষয়টা বুঝতে পেরেছো কিনা। তারপরে আমরা সর্বশেষ টপিকটাতে চলে যাব। আচ্ছা, লজিক তো আমি পড়াই না, ডালিয়া রহমান, লজিক তোমাদের যে শিক্ষক পড়ান ওনার সাথে কনসাল্ট করবা বা আলোচনা করবা। আমি যেটা বলেছি যে অ্যাটর্নি জেনারেল তোমরা বুঝতে পেরেছো কিনা, অ্যাটর্নি জেনারেল আসলে কে, তার কাজ কি, এটা বুঝতে পেরেছো কিনা, উদ্দীপকে কিভাবে আসতে পারে উদ্দীপক ধরতে পারবা কিনা, এটা আমাকে বলো যে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, অনুচ্ছেদ এখানে খুব বেশি নাই, অনুচ্ছেদ কিভাবে মনে রাখবা এই চ্যাপ্টারের, এটা আমি দেখাবো একটু পরে, ঠিক আছে, এটা আমি একটু দেখাবো। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো। এখন আসো সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, তার কাজ হচ্ছে রাষ্ট্রের সকল হিসাব রাখা, রাষ্ট্রের
সকল হিসাব রাখা, রাষ্ট্রের সকল হিসাব রাখা, ঠিক আছে। সে রাষ্ট্রের সকল হিসাব রাখে, তারপরে হচ্ছে অডিট করে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সে অডিট পরিচালনা করে। এই অডিট মানে হচ্ছে সরকার তো বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দেয়, তাই না? বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থাকে, বিভিন্ন ধরনের প্রকল্প থাকে। তো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরকার টাকা দেয় না ওই প্রতিষ্ঠান পরিচালনার জন্য। তো ওই সরকারি প্রতিষ্ঠান কত টাকা কোন খাতে কিভাবে ব্যয় করছে সেটা অডিট করে কিন্তু এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয় থাকে, ঠিক আছে। তো এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কাজই হচ্ছে রাষ্ট্রের সকল হিসাব নিকাশ কি করা, সংরক্ষণ করা। রাষ্ট্রের সকল হিসাব নিকাশ মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে সূক্ষ্মভাবে দেখা যে রাষ্ট্র যে টাকা আয় করছে সেই টাকা কি প্রপারলি ব্যয় করছে, নাকি সেই টাকা কেউ কেউ দুর্নীতির মাধ্যমে সেই টাকা আত্মসাৎ করছে। সেই হিসাব নিকাশ কিন্তু রাখে এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয়। তাহলে বুঝতে পেরেছো এই 4 নম্বর প্রতিষ্ঠানটার কাজ কি? এটা নিয়ে আবার আলোচনা করব, সমস্যা নাই। আচ্ছা, কোনটা বুঝো নাই নুজাইবা জান্নাত একটু বলবা। আচ্ছা, উদ্দীপকের বিষয়টা বলছি যে এই 4টা টপিক থেকে যে কোনো একটা টপিক থেকে তো প্রশ্ন আসবে, তোমাদের এই 4টা টপিক থেকে তো যে কোনো একটা টপিককে প্রশ্ন আসবে। তাহলে উদ্দীপকে যদি কোনো চাকরি সংক্রান্ত কিছু থাকে, সরকারি চাকরি, তাহলে এটা হবে তোমার বাংলাদেশ কর্ম কমিশন। তোমার তো উদ্দীপকে ক্লু দেওয়া থাকবে, তো ক্লু গুলা কেমনে বুঝবা? যে চাকরি সংক্রান্ত কিছু বললে তোমার কর্ম কমিশন মানে চাকরি দেয়, কর্ম কমিশনের কাজই হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে চাকরি দেওয়া, বৈধ নাগরিকদেরকে কি করা, চাকরি দেওয়া। নির্বাচন কমিশনের কাজ কি, নির্বাচন পরিচালনা করা, জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, ঠিক আছে, বা প্রধানমন্ত্রী নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, এগুলো সব পরিচালনা করে কে, নির্বাচন কমিশন, ঠিক আছে। তারপরে দেখো অ্যাটর্নি জেনারেল হচ্ছে, আমি বলছি যে সরকারের উকিল, সরকারি যত মামলা মোকদ্দমা আছে, সরকারের যত মামলা মোকদ্দমা আছে এইগুলাতে অ্যাটর্নি জেনারেলরা কি করে, আইনজীবীর কাজ করে, ওকালতি করে। সরকারের ওকালতি করে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, সরকারের উকিল এক কথায়। আর সর্বশেষ আমি বলেছি মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। তো মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক কি করে, রাষ্ট্রের যত হিসাব নিকাশ আছে হিসাব নিকাশ রাখে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে অডিট পরিচালনা করে, দেখে যে রাষ্ট্র ওই প্রতিষ্ঠানে কত টাকা দিয়েছে, সেই টাকা ওই প্রতিষ্ঠানের যে কর্মচারী আছে সরকারি, তারা সেই টাকা প্রপারলি খরচ করছে কিনা, নাকি সেই টাকা তাদের পকেটে ঢুকাচ্ছে, ওইটা হিসাব নিকাশ রাখে এই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয়। বুঝতে পেরেছো? সবাই একটু বলো। তাহলে এটা বুঝতে পেরেছো কিনা এটা সবাই একটু কমেন্ট করো। তাহলে হচ্ছে কেউ একজন বলেছিল যে তোমরা অনুচ্ছেদগুলো মনে রাখবা কিভাবে, তো এই অনুচ্ছেদ মনে রাখাও ইজি আছে, ঠিক আছে। কেমনে মনে রাখবা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বাংলাদেশ সংবিধানের 137 নং অনুচ্ছেদে আছে সরকারি কর্ম কমিশন। তারপরে দেখো 118 নম্বর অনুচ্ছেদে আছে নির্বাচন কমিশন। তাহলে আমরা কাজ করি, ছোট থেকে আগাই। তাহলে 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আছে অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে 64 অনুচ্ছেদ, 64 অনুচ্ছেদ। হ্যাঁ, ছোট থেকে বড়র দিকে আমি যাব। তো 64 অনুচ্ছেদে হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। 64 পরে বড় কি 118, 118 নম্বর অনুচ্ছেদে হচ্ছে কার কথা বলা আছে, 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে হচ্ছে নির্বাচন কমিশনের কথা। তাহলে এক নম্বরে আমি মনে রাখলাম 64 অনুচ্ছেদ, 64 অনুচ্ছেদ মানে অ্যাটর্নি জেনারেল। তারপরে 118 মানে হচ্ছে তোমার নির্বাচন কমিশন, 118 মানে হচ্ছে নির্বাচন কমিশন। তারপরে দেখো কত আছে 137 হচ্ছে কর্ম কমিশন। 137 হচ্ছে এটা 3 নাম্বার কর্ম কমিশন, মানে ছোট থেকে হিসাব করবা। আর সর্বশেষ আরেকটা কি আছে, সরি 137 এর আগে হবে 127, আমি ছোট থেকে বড়তে যাচ্ছি, তাই না? তাহলে 118 ছিল, 64 পরে হচ্ছে 118 ছিল নির্বাচন কমিশন, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে তোমার 127 মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। আর 4 নাম্বারে হচ্ছে এটা 137, এটা হচ্ছে 4 নাম্বারে। তাহলে এইভাবে মনে রাখবা। তাহলে 1 নাম্বারে কে ছিল, এক নাম্বার হচ্ছে 64 নাম্বার অনুচ্ছেদ, মানে ছোট থেকে বড়তে আমি আগাবো। যে 64 নাম্বার অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল, 118 অনুচ্ছেদে নির্বাচন কমিশন, 127 অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, আর 137 অনুচ্ছেদে বাংলাদেশ কর্ম কমিশন। তাহলে 64, 127, 118, 64, 118, 127 আর হচ্ছে 137। তাহলে 64 অনুচ্ছেদ হচ্ছে অ্যাটর্নি জেনারেল, 118 হচ্ছে তোমার এখানে কি আছে, 118তে হচ্ছে নির্বাচন কমিশন, 118 হচ্ছে নির্বাচন কমিশন, 127 হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, আর 137 হচ্ছে কি বাংলাদেশ কর্ম কমিশন। তো
এইভাবে চারটা জিনিসই আছে, অনুচ্ছেদ এখানে চারটাই আছে, চারটা তোমরা এইভাবে মনে রাখতে পারবা। বুঝতে পেরেছো? তাহলে 64 একদম ছোট যেটা, 64 নাম্বার অনুচ্ছেদ, একদম কম অনুচ্ছেদ, নিচের দিকের অনুচ্ছেদে যেটা আছে এটা হচ্ছে তোমার কি, অ্যাটর্নি জেনারেলের। তারপর একটু বড় 118 নম্বর অনুচ্ছেদে হচ্ছে নির্বাচন কমিশন। তারপরে আরেকটু বড় 127 নম্বর অনুচ্ছেদে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। আর সর্বশেষ সব থেকে বড় যেটা 137 নম্বর অনুচ্ছেদ, মানে উপরের দিকের অনুচ্ছেদ, ওইটাতে হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশনের কথা বলা আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন যেটা করবা, এটা তো আমরা বুঝলাম যে এই চারটা প্রতিষ্ঠান কোনটা কি, এটা আমি উদ্দীপক ধরতে পারবো। এখন তো আমাকে এমসিকিউ কিছু পড়তে হবে, তাই না? আমাকে কিছু এমসিকিউ পড়তে হবে। তো এই যে এখানে দেখো মার্কিং করা আছে, এগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো চলো এখন আমরা কিছু এমসিকিউ দাগায় ফেলি, কি কি এমসিকিউ আসতে পারে, ইম্পর্টেন্ট কি এমসিকিউ আসতে পারে, তারপর আমরা দেখবো যে কিভাবে আসলে সিকিউর কোশ্চেন আমি বড় করে লিখবো, এটা আমি একটু পরে দেখবো। তাহলে এমসিকিউ তে দেখো এখানে প্রথমেই বলা আছে আধুনিক রাষ্ট্রগুলা কেমন। আধুনিক রাষ্ট্রগুলা হচ্ছে পুলিশি রাষ্ট্র না। আধুনিক রাষ্ট্রগুলো কি না? আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে পুলিশি রাষ্ট্র নয়। তাহলে আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। এটা আসতে পারে যে আধুনিক রাষ্ট্রগুলো কেমন, এরকম প্রশ্ন আসতেই পারে। তাহলে এটা আমার একটা হয়ে গেল। তো এখন এই একদম বাংলাদেশের শুরুতে কর্ম কমিশন ছিল দুইটা, ঠিক আছে? তোমার সর্বপ্রথম কর্ম কমিশন আদেশ জারি করা হয়েছিল 1972 সালের 8ই এপ্রিল। তাহলে এটা আমার একটা এমসিকিউ, এটা আমার একটা এমসিকিউ। আমি এক নম্বর এটা মনে রাখবো যে 1972-এর 8 এপ্রিল, 8 এপ্রিল, ঠিক আছে? 8 এপ্রিল কি হয়েছে, যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেছেন। কে জারি করেছেন? রাষ্ট্রপতি। তাহলে 1972 সালের 8 এপ্রিল প্রথমে কর্ম কমিশন আদেশ জারি করা হয়েছিল। তো এই প্রেক্ষিতে দেখো 1972 সালের 26শে মার্চ থেকে প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্ম কমিশন ও পূর্ব পাকিস্তান সরকারি কর্ম কমিশন বিলুপ্ত হয়। 1970 মানে 71-এর আগে তো আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। তো এই 1972 সালের 26শে মার্চ, তো তোমার ওই 1972 সালের 8 এপ্রিল যে নতুন কর্ম কমিশন গঠন করা হয়েছে, এর আগে ওই যে পূর্ব পাকিস্তান কর্ম কমিশন ছিল ওইটাকে বাতিল করছে 1972 সালের 26শে মার্চ, এটা বাতিল করেই 8 এপ্রিল এটা প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে? তো কয়টা ছিল? প্রথমে আমাদের কর্ম কমিশন ছিল দুইটা, তাহলে বাংলাদেশ কর্ম কমিশন প্রথম আর বাংলাদেশ কর্ম কমিশন দ্বিতীয়। পরবর্তীতে আবার কত সালে দেখো, পরবর্তীতে হচ্ছে এই যে 1977 সালের 28শে নভেম্বর রাষ্ট্রপতির 57 নং আদেশ বলে ওই দুইটা কর্ম কমিশনের পরিবর্তে একটা কর্ম কমিশন গঠিত হয়েছে, ঠিক আছে? তো সর্বশেষ কি হয়েছে দেখো, যে 1972 সালের 22শে ডিসেম্বর থেকে বাংলাদেশে একটি কর্ম কমিশন কার্যকর হয়েছে। একটা হচ্ছে গঠিত হয়েছে আর একটা কার্যকর হয়েছে। তাহলে 1972 সালের 26শে মার্চ পূর্ব পাকিস্তান কর্ম কমিশন ছিল, ওইটা বাতিল করছে। পরে 1972 সালের 8 এপ্রিল নতুন কর্ম কমিশন আদেশ জারি করেছে রাষ্ট্রপতি। তখন আমাদের কর্ম কমিশন ছিল দুইটা, বাংলাদেশ কর্ম কমিশন একে কি করতো, ওই প্রথম শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগ দিত। এই যে প্রথম যে কর্ম কমিশনটা ছিল এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ দিত আর কি, বাছাই টাছাই করে। আর দ্বিতীয় যে কর্ম কমিশনটা ছিল এটা তৃতীয় চতুর্থ শ্রেণী, মানে আরো নিচের শ্রেণী যারা লো গ্রেডে যারা চাকরি করে, কম টাকার বেতন, হ্যাঁ লো গ্রেড, তো ওই লো গ্রেডের চাকরিগুলা দিতে হচ্ছে দ্বিতীয় কর্ম কমিশন। তো যাই হোক, পরবর্তীতে 1977 সালের 28শে নভেম্বর ওই দুইটা কর্ম কমিশন বাদ দিয়ে একটা কর্ম কমিশনের আদেশ জারি করা হয় এবং 1981 সালের তোমার 22শে ডিসেম্বর থেকে ওই নতুন একটা কর্ম কমিশন কার্যকর করা হয় আর কি। বলো বুঝতে পেরেছো কিনা? এটা অবশ্যই তোমরা এখানে যে কোশ্চেনটা করেছো, পারভিন আক্তার, তুমি কি 2026 এই বছরের এইচএসসি পরীক্ষার্থী নাকি সামনের বছরের এইচএসসি পরীক্ষার্থী, তুমি এটা একটু বলবা। তোমরা যদি এখন এটা না জানো, এটাই যদি না জানো এটা কোন পেপার, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, তাহলে তো মহা বিপদ। তোমার তো যারা 25-এ পরীক্ষা দিবা 2 দিন পরে, শর্ট সিলেবাস 6টা চ্যাপ্টার আছে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে। কোন চ্যাপ্টার আমি পড়াইতেছি এখান থেকে এটা দেখে যদি না বুঝতে পারো, তার মানে তোমার বুঝতে হবে তোমার অনেক ঘাটতি আছে, এখনো গাফিলতি আছে। দ্রুত পড়াশোনা শুরু করো। বলো এটা বুঝতে পেরেছো কিনা বলো। তো এইভাবে এমসিকিউ গুলো পড়বা, একটার সাথে আরেকটা রিলেট করে এমসিকিউ গুলা পড়বা, ছোট ছোট নোট করে। এটা বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা, যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো তারা বলো এটা কোন চ্যাপ্টার আমি পড়াচ্ছি, এবং চ্যাপ্টারটা আমি বলে দিছি কোন অধ্যায় মানে পড়াচ্ছি আমি, পেপার কোন পত্র পড়াচ্ছি, প্রথম পত্র না দ্বিতীয় পত্র, ঠিক আছে? ওকে,
আচ্ছা, এমডি পারভেজ হাসান, সারা জীবন না পড়ে যদি লাইভ দেখে থাকো, আশা করি এটা দেখে কিছু লিখতে পারবা পরীক্ষায়, ঠিক আছে? তো লাইভটা যেহেতু দেখতেছো, ভালো করে দেখো। এখন দেখো এই যে কমিশন গঠন, তো এখানে আরো কিছু এমসিকিউ আছে, এটা আমি তোমাদের হচ্ছে দাগিয়ে দিয়ে রেখেছি। কয়জন, সর্বনিম্ন কয়জন সদস্য হইতে পারে, কর্ম কমিশনের সর্বোচ্চ কতজন সদস্য হইতে পারে, এটা তোমরা এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে? যে সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 15 জন, একজন সভাপতি সহ কর্ম কমিশনের সর্বনিম্ন 6 জন সদস্য হইতে পারবে। বাংলাদেশ যে সরকারি কর্ম কমিশনের কথা বলা ছিল, ওইখানে তোমার সর্বনিম্ন 6 জন সদস্য হতে পারে এবং সর্বোচ্চ 15 জন সদস্য হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটু পরে রাখবা, ঠিক আছে? তো সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 15 জন সদস্য হইতে পারে। হ্যাঁ, যারা পড়াশোনা করেছে সবাই বলতে পারতেছে যে আমরা সেকেন্ড পেপার পড়তেছি, পরিণীতি সুশাসন দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় পড়ছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আনসার করেছো। ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাইলে এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রত্যেকটা 4টা প্রতিষ্ঠানেরই গঠনটা পড়বা ভালো করে। 4টা প্রতিষ্ঠানেরই দেখবা এই মানে এই গঠন আছে, গঠন মানে কয়জন সদস্য থাকে, ওই 4টা প্রতিষ্ঠানে কয়জন করে সদস্য থাকে, এটা একটু ভালো করে দেখবা, কয়জন করে সদস্য থাকে, ওটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কয়জন সদস্য থাকে এটা দেখাটা গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, মনে রাখবা, এটা আমি একটু বলে রাখি, এই যে আমি 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, এই 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের যত সদস্য আছে সবাইকে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। 4টা প্রতিষ্ঠানের সবাইকে নিয়োগ দিবেন হচ্ছে রাষ্ট্রপতি। এই 4টা প্রতিষ্ঠানের যত সদস্য আছে, এই 4টা প্রতিষ্ঠানের যত সদস্য আছে, এদের সবাইকে, সকল সদস্যকে, এদের তোমার সকল সদস্যকে তোমার কে নিয়োগ দিবেন বলো? নিয়োগ দিবেন হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। তো তাদের এই কর্ম কমিশনের বা নির্বাচন কমিশন বা অ্যাটর্নি জেনারেল বা মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রক, এই সবাইকে, এই প্রতিষ্ঠানে যত যত কর্মচারী আছে, এই প্রতিষ্ঠানে যতগুলা কর্মচারী আছে সবাইকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি। আর তাদের পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো। তাদের পদমর্যাদা কেমন? তোমার হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো তাদের পদমর্যাদা। একজন সুপ্রিম কোর্টের বিচারপতির যে মর্যাদা, ঠিক আছে, কোর্টের বিচারপতি, তো একজন সুপ্রিম কোর্টের বিচারপতির যে ক্ষমতা বা যে মর্যাদা, তো এই 4টা প্রতিষ্ঠানের সকল সদস্যদের সেম ক্ষমতা এবং সেম মর্যাদা। বুঝতে পেরেছো? তো কার মতো তাদের মর্যাদাটা? কার মতো? সুপ্রিম কোর্টের বিচারপতির মতো। এবং তাদের সবাইকে কে নিয়োগ দিবে? রাষ্ট্রপতি নিয়োগ দিবে। এই দুইটা খুব কমন এমসিকিউ, ঠিক আছে? বলো, এটা বুঝতে পেরেছো? বলো, এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার, আফসানা আক্তার ফারজানা, সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা মোস্ট প্রবাবলি আমি হচ্ছে পেইড ব্যাচে পড়াবো। এখন তো আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, তো ফ্রি ক্লাসে আসলে এত সময় নাই, ওই চ্যাপ্টারটা অনেক বড়, পুরো চ্যাপ্টারটা শেষ করা, ঠিক আছে? হোপফুলি তুমি ওই পেইড ব্যাচে এনরোল করা আছো। এটা আমরা ক্লাস নিব, সমস্যা নাই। এখন আমাকে বলো যে এটা বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে 4টা প্রতিষ্ঠান যত সদস্য আছে সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, আর সবার পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো। এই হচ্ছে কমন জিনিস। এখন কথা হচ্ছে যে তুমি সৃজনশীলের তথ্য কোত্থেকে পাবা? এখানে আসো। তো এখানে তুমি তথ্য কিভাবে পাবা এটা দেখো। সৃজনশীলে তো লিখতে হবে, কিছু কিছু ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন গুলো কোত্থেকে পাবা? এইভাবে তুমি এটা পয়েন্ট লিখবা যে বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের কার্যাবলী, তো আসতে পারে কার্যাবলী নিয়ে, কাজ নিয়ে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাজ নিয়ে আসবে প্রশ্ন। এই কাজ নিয়ে প্রশ্ন আসবে তোমার গরুর গতে, ঠিক আছে? গরুর গতে অথবা ঘোড়ার গতে আসতে পারে, বাট ম্যাক্সিমাম কাজ নিয়ে প্রশ্ন আসবে হচ্ছে গরুর গতে। বলবে যে উদ্দীপকে যে প্রতিষ্ঠান নিয়ে কথা বলা আছে তার কার্যাবলী কি কি, বা তার কার্যক্রমগুলো বিশ্লেষণ করো, বা উক্ত প্রতিষ্ঠানের কার্যাবলীগুলো ব্যাখ্যা করো, আলোচনা করো।
এই টাইপের প্রশ্ন থাকতে পারে গতে। তখন তুমি কি করবা, তুমি জাস্ট এখান থেকে পয়েন্টগুলো মুখস্থ করবা যে নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা, ওরা প্রার্থীদের কি করে, যে বাছাই করে, লিখিত পরীক্ষা নেয়, মৌখিক পরীক্ষা নেয়, ডাক্তারি পরীক্ষা নেয়, পুলিশি তদন্ত করে। এগুলো তোমরা জানো সব, এগুলো একদম ইজি, এগুলো তোমরা জানো কি কি করে। তাহলে কি করবে, যে নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করবে, তারা নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা নিবে। ঠিক আছে, তো এই কর্ম কমিশনের একটা কাজ হচ্ছে তারা নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা নিবে, তারা হচ্ছে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে। এই সরকারি কর্ম কমিশনের যে সদস্যরা আছে তারা হচ্ছে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে। তাহলে একটা হচ্ছে নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করবে, লিখিত পরীক্ষা প্রথমে কি প্রিলিমিনারি পরীক্ষা নিবে, লিখিত পরীক্ষা নিবে, মৌখিক পরীক্ষা নিবে, মেডিকেল টেস্ট নিবে, পুলিশি তদন্ত করবে। এগুলো হচ্ছে তোমার নিয়োগের উদ্দেশ্যে যে পরীক্ষা পরিচালনা করা সেটা। এখন আসো যে পরামর্শ প্রদান, তারা রাষ্ট্রপতিকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করবেন। এখানে কি কি বিষয় বলা আছে, আলোচনা করা আছে, এটা তোমরা আরো বিস্তারিত তথ্যের জন্য এটা পড়ে নিবা। তো পরামর্শ প্রদান করবে অবশ্যই রাষ্ট্রপতিকে। তারপরে আর কি কি আছে দেখো, বার্ষিক রিপোর্ট প্রদান, যে এই বছর কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, কতজনকে বদলি করা হয়েছে, ঠিক আছে, আরো কতজনকে সামনে নিয়োগ দেওয়া হবে, এই সংক্রান্ত বার্ষিক রিপোর্ট প্রদান করে। একইভাবে পদোন্নতি, বদলি ও প্রেষণে নিয়োগ করে থাকে। পদোন্নতি মানে কি, সরকারি কর্মচারীদের পদোন্নতি হয় না, ধরো সহকারী পরিচালক থেকে পরিচালক হয় বা তারপরে আরো উপরের পদে যায়, তাই না? তো এরকম পদোন্নতি বা এক জায়গা থেকে আরেক জায়গায় যে বদলি করে না সরকারি কর্মচারীদের, এই কাজগুলো করা হয়ে থাকে কর্ম কমিশনের থ্রুতে। এই কাজগুলো করে কর্ম কমিশনের সদস্যরা। ঠিক আছে, তারপরে আরো অন্যান্য কার্যাবলী আছে। ওকে, তো এই অন্যান্য কার্যাবলী এখানে তোমরা দেখে নিবা, আরো কিছু বেশ কিছু কার্যাবলী তারা পরিচালনা করে থাকে। এখন দেখো, এই যে একটা পয়েন্ট এখানে আছে যে কর্ম কমিশনের স্বাতন্ত্র, নিরপেক্ষতা, গোপনীয়তা, দক্ষতা ও সততা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ, বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। এই পয়েন্ট থেকে তোমার ঘ নাম্বারে প্রশ্ন আসবে, মানে ঘোড়ার ঘতে প্রশ্ন আসবে। এই যে এই ঘোড়ার ঘতে প্রশ্ন আসবে এই জায়গা থেকে, যে উদ্দীপকে যে প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে সেই প্রতিষ্ঠানের সততা বা গোপনীয়তা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে উপযুক্ত প্রার্থী নিয়োগ প্রদানের ক্ষেত্রে। বা এরকম আসতে পারে যে উদ্দীপকে যে প্রতিষ্ঠানের কথা বলা আছে সেই প্রতিষ্ঠানটি কতটা গুরুত্ব বহন করে নৈতিকভাবে বা কি বলে যে নিরপেক্ষভাবে একজন যোগ্য প্রার্থী গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে। কথা বুঝতে পেরেছো? তো তখন তোমাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, যে উক্ত প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য থাকতে হবে। স্বাতন্ত্র্য মানে হচ্ছে প্রধানমন্ত্রী এসে বলতে পারবে না যে এই লোকটা আমার, ওই লোকটাকে এই পদে নিয়োগ দিয়ে দেন, এটা করা যাবে না। অবশ্যই সবাই যেন বৈষম্যের শিকার না হয়, পরীক্ষার থ্রুতে পরীক্ষায় পাশ করলেই যেন সে নিয়োগ পায়, টাকা দিয়ে যেন পরীক্ষা পাশ করতে না পারে। তো এই ধরনের বিষয়গুলো এইখানে চলে আসবে, এগুলা দেখবা যে মেইনলি ঘতে আসবে। বলো, এই বিষয়টা বুঝতে পেরেছো? এখন যেটা নিয়ে কথা বললাম, তো এটা তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, যেখানে স্বাতন্ত্র্য থাকা দরকার, নিরপেক্ষতা থাকতে হবে। ঠিক আছে, পক্ষপাত দুষ্ট হইলে তো বৈষম্য বিরোধী কোনো নিয়োগ প্রক্রিয়া অবলম্বন করা সম্ভব হবে না। তো একইভাবে দেখো, গোপনীয়তা রাখতে হবে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় না সরকারি চাকরির, তো এই প্রশ্নপত্র যেন ফাঁস না হয় এই জন্য গোপনীয়তা বজায় রাখাটা ইম্পর্টেন্ট। একইভাবে দক্ষতা ও সততা বজায় রাখাটাও কি ইম্পর্টেন্ট। বলো, বুঝতে পেরেছো বিষয়টা? ওকে, সো আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা থেকে সবাই খুব চমৎকার কোশ্চেন আনসার করতে পারবা। ঠিক আছে, তো আমি ওইভাবেই চেষ্টা করছি পড়ানোর। এখন আসো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিয়ে একটু আলোচনা করি। তাদের কাজই তো হচ্ছে নির্বাচন পরিচালনা করা। দেখো, রাষ্ট্রপতির নির্বাচন, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ইত্যাদি বিভিন্ন ধরনের নির্বাচন এই নির্বাচন কমিশন কিন্তু পরিচালনা করে থাকে। তো আমার এখন দেখা দরকার নির্বাচন কমিশনের কয়জন সদস্য থাকে। তো দেখো, নির্বাচন কমিশনার হচ্ছে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবে, একজন থাকবে প্রধান নির্বাচন কমিশনার আর অনধিক 4 জন কমিশনার। তাহলে এখানে টোটাল 5 জন সদস্য থাকবে। তো এই নির্বাচন কমিশনে কয়জন সদস্য থাকবে? টোটাল 5 জন। এর মধ্যে একজন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, একজন কি প্রধান নির্বাচন কমিশনার, আর 4 জন হচ্ছে তোমার সদস্য। টোটাল হচ্ছে 5 জন। ওকে, এখানে নির্বাচন কমিশনের গঠনটা হচ্ছে টোটাল 5 জন সদস্য থাকবে। আর আমরা যে একটু আগে পড়ে আসছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ওইখানে কতজন সদস্য, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, মনে আছে?
ওইটা মনে আছে কিনা বলো? একটার সাথে এই চ্যাপ্টার ধরো তুমি একটা টপিক পড়ে ফেলছো, পড়ে এখন আরেকটা টপিক পড়তেছো, তো এটা যখন পড়বা আগের টপিকটা একটু মেমোরাইজ করার চেষ্টা করবা যে আরে এখানে তো তাইলে এক প্রধান নির্বাচন কমিশনার একজন আর অনধিক 4 জন কমিশনার, মানে টোটাল 5 জন সদস্য। তার মানে আমি আর আগের টপিকটা যে পড়ে আসছি ওইটাতে যেন কয়জন সদস্য ছিল? ও আচ্ছা, ওইটাতে হচ্ছে সর্বনিম্ন ছিল 6 জন থেকে সর্বোচ্চ 15 জন। ঠিক আছে, এর আগের যে টপিকটা পড়েছি ওইখানে সর্বনিম্ন 6 জন থেকে সর্বোচ্চ 15 জন সদস্য নিয়ে গঠন করা যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। একটু রিলেট করে পড়বা। ওকে, এই এটা কে বলছো? আচ্ছা, মিফতাহুল। মিফতাহুল, তুমি যেটা বলেছো এটা কিন্তু সর্বনিম্নটা বলেছো, সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ হচ্ছে তোমার 15 জন। এটা মনে রাখবে, একটু রিলেট করে পড়বা, দেখবা মনে থাকবে। হ্যাঁ, একটা পড়ে আসছো ভাবছো মানে এটা পড়ে আসছো মানে চলে গেছো তাই না, এটা মাথায় আছে কিনা একটু মানে বাজায় দেখতে হবে, ঠিক আছে, যে এটা আমি পারছি কিনা। তো এই জন্য ওই পরেরটা যখন শুরু করবা, তুমি যখন নেক্সট একটা টপিক পড়া শুরু করবা আগেরটা পারতেছো কিনা এটা দেখবা। তাহলে এর আগেরটাতে ছিল সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ 15 জন সদস্য। তো নির্বাচন কমিশনের পদের মেয়াদ হবে 5 বছর। তো অ্যাটর্নি জেনারেলের ওইখানে পদের মেয়াদ কত ছিল এটা দেখে নিবা। তাদের হচ্ছে কি বলে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন বলতেছি, পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন, ওইখানেও কিন্তু 5 বছর ছিল এবং 65 বছর পর্যন্ত চাকরি করতে পারতো সবাই। তো ওইটা আলোচনা করা আছে, এটা দেখবা। যাই হোক, এখন আসো এই নির্বাচন কমিশনের দায়িত্ব কার্যাবলী, যেটা থেকে তুমি সিকিউ লিখবা। হ্যাঁ, এই দায়িত্ব কার্যাবলী থেকে তুমি গ নাম্বার প্রশ্ন লিখবা। ওকে, এখানে আসবে যে উদ্দীপকে যে প্রতিষ্ঠানের কথা বলা আছে তাদের কি কি দায়িত্ব রয়েছে বা তাদের কার্যাবলীগুলো ব্যাখ্যা করো বা বর্ণনা করো বা আলোচনা করো, এই টাইপের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো এখানে কি করবে তারা, দেখো রাষ্ট্রপতি যে পদটা আছে আমাদের দেশে, তো এই রাষ্ট্রপতি পদের নির্বাচন তারা পরিচালনা করে। একইভাবে সংসদ সদস্য নির্বাচন পরিচালনা করে, সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে, রাষ্ট্রপতি পদের এবং সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করে। এই যে তোমরা এনআইডি কার্ড পাও, তোমরা এনআইডি কার্ড কিভাবে পাও? তোমাদের আগে ভোটার তালিকা হয়। হ্যাঁ, যে তুমি আসলে ভোটার হওয়ার যোগ্য হয়েছে, 18 বছর বয়স হয়েছে, দেন তোমাকে এনআইডি কার্ড দেওয়া হয়, তোমার একটা ভোটার তালিকা হয়। ঠিক আছে, তো এই ভোটার তালিকাটাও কিন্তু মানে তৈরি করে থাকে নির্বাচন কমিশন। দেখো, এছাড়াও নির্বাচন কমিশনের আরো কিছু কাজ আছে, ওইটাও তোমরা গরুর গর জন্য পড়বা। কি কি আছে দেখো, রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পাদন করা, নির্বাচন তফসিল ঘোষণা করা। নির্বাচন তফসিল মানে কি? নির্বাচন তফসিল মানে আগে থেকে বলে দেয়া যে ধরো এই আগামী 2026 সালের জুন মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কত তারিখে? জুন মাসের 5 তারিখে। তো এই যে বলে দেওয়া, আলাদা করে একটা ডেট দিয়ে দেওয়া, এটা হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণা। তারপরে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের জন্য বিতরণকৃত মনোনয়ন পত্র গ্রহণ ও বাছাই করা। তো বিভিন্ন ধরনের ব্যক্তিরা, যারা রাজনৈতিক ব্যক্তি, নেতা, তারা কি করবে? মনোনয়ন পত্র জমা দিবে কার কাছে? এই নির্বাচন কমিশনে জমা দিবে। তখন নির্বাচন কমিশন তার এই যে বায়োডাটা আছে এটা পড়বে, দেখবে যে তাকে আসলে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা যায় কিনা, যে সে নির্বাচন করতে পারবে কিনা রাষ্ট্রপতি পদের জন্য। এরকম বেশ কিছু নিয়ম কানুন আছে, এগুলো সে চেক করে দেখবে। ওকে, তারপরে কিভাবে নির্বাচন আচরণ বিধি ঘোষণা, প্রার্থীর নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ করা, অনির্বাচিত তারপরে অভিযোগ, হ্যাঁ, মোকদ্দমা মীমাংসার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা। তো এগুলো একটু পড়ে নিবা হচ্ছে গরুর গয়ের প্রশ্নের জন্য, যে নির্বাচন কমিশনের কার্যাবলীগুলো কি কি, নির্বাচন কমিশনের কাজগুলো কি কি। এখন আসো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, নির্বাচন কমিশনের ভূমিকা, এটা ঘতে আসবে। এটা তোমার মেইনলি হচ্ছে ঘোড়ার ঘতে এই প্রশ্নটা আসবে। ঠিক আছে, এই যে এই ভূমিকা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই ঘোড়ার ঘতে আসবে। ঘোড়ার ঘতে আসবে যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কতটা তাৎপর্যপূর্ণ, বা নির্বাচন কমিশন একটা দেশের গণতান্ত্রিক ধারা বা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তোমার মতামত দিয়ে বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটা তুমি এখান থেকে লিখতে হবে। বুঝতে পেরেছো? এই ধারণাগুলো তুমি নিয়ে, এই ধারণাগুলোকে কাজে লাগায়া তখন তোমাকে এই প্রশ্ন লিখতে হবে। বলো, বুঝতে পেরেছো? এটা একটু কমেন্ট করো যে এটা বুঝতে পেরেছো কিনা, যে ঘোড়ার ঘোটা আসলে কিভাবে আসতে পারে। তো তখন তুমি কি করবা? এই পয়েন্টগুলো মুখস্থ করবা, যে সঠিক ভোটার তালিকা তৈরি করা। হ্যাঁ, ভোটার তালিকা তুমি অ্যাকচুয়াল যতজন ভোটার আছে একটা দেশে, ওই অনুযায়ী তোমাকে কিন্তু ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। দেখা গেল তুমি মৃত ব্যক্তির ভোটার তালিকা করলা, তাই না? এরকম হয়েছে না বিগত নির্বাচনগুলোতে, যে মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে গেছে।
হ্যাঁ, এই ধরনের কার্যাবলী যেন, ওই ধরনের কার্যক্রম যেন না থাকে। ঠিক আছে? তো এটা আমাকে খেয়াল রাখতে হবে যে এটা আসলে নির্বাচন কমিশন খেয়াল রাখবে যে ভোটার তালিকা ঠিকভাবে প্রণয়ন করা হচ্ছে কিনা। তারপরে সীমানা নির্ধারণ, একটা নির্বাচনী এলাকা থাকে, ঠিক আছে? ওই যে এমপি বা কি বলে সংসদ সদস্যদের নির্বাচিত হয় না, যে বগুড়া 4 আসন, নড়াইল 3 আসন, মানে এই একটা একটা জেলাতে 3-4টা নির্বাচনী এলাকা থাকে। তো ওই নির্বাচনী এলাকাগুলোও কিন্তু এই নির্বাচন কমিশন ভাগ করে দেয়। ঠিক আছে? তারপর নির্বাচন আচরণ বিধি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করেছো, অংশগ্রহণ করলে তোমাকে কি কিছু আচরণ বিধি তোমার নির্বাচন কমিশন দিয়ে দিবে। ওই আচরণ যদি মেনে চলো তাহলে তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আর আচরণ যদি ভঙ্গ করো তাহলে তোমাকে নির্বাচন করতে দিবে না নির্বাচন কমিশন। তো এই জিনিসগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। ওকে, যে কি কি করা যাবে, কি কি করা যাবে না, মানে নির্বাচনী আচরণ বিধি নিয়ন্ত্রণ করে দিবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবে এবং অবশ্যই সঠিক ফলাফল প্রদান করবে। ওকে, তো হোপফুলি এটা নির্বাচন কমিশনের কাজগুলো তোমরা বুঝতে পেরেছো। হুম? তো একইভাবে তোমরা যে কাজটা করবা যে, আচ্ছা, গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার বলতে কি বোঝায়? গণতান্ত্রিক সরকার হচ্ছে ওই যে ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় যে সরকার নির্বাচিত হয়। ফর এক্সাম্পল, একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, সবগুলো রাজনৈতিক দল একটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। তখন ওই জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দলটা, ধরো একটা দেশে 5 লাখ ভোটার আছে, এই 5 লাখ ভোটারের মধ্যে যে রাজনৈতিক দলটা সবচেয়ে বেশি ভোট পায় সেই রাজনৈতিক দলটাই কি নির্বাচিত হয়। এই যে এখানে ধরো যে দলটা নির্বাচিত হয়েছে সে 4 লাখ ভোট পেয়েছে, আর যে দলটা নির্বাচিত হয়নি বা যে দলগুলো নির্বাচিত হয়নি তারা বাকি 1 লাখ ভোট ভাগ 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 বাটোয়ারা করে পেয়েছে। তো এখন দেখো, মানুষ সবচেয়ে বেশি যাদেরকে ভোট দিয়েছে তারা নির্বাচিত হয়েছে, এটাকে বলে গণতান্ত্রিক সরকার। মানে সব থেকে বেশি মানুষ যে রাজনৈতিক দলটাকে চাবে সেই রাজনৈতিক দলটা সরকার গঠন করবে। কথা বুঝতে পেরেছো? ওকে, একইভাবে তোমরা অ্যাটর্নি জেনারেলের অংশটাও পড়ে নিবা, অ্যাটর্নি জেনারেলের কার্যক্রমগুলো পড়ে নিবা, এবং সর্বশেষ থাকে তোমার দুর্নীতি দমন কমিশন, যেটা হচ্ছে তোমার কি আর মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের, এটাও পড়ে নিবা। আর দুর্নীতি দমন কমিশন যেটা আছে এটার গঠন সবকিছু আলোচনা করা আছে, সবকিছু হাইলাইট করা আছে, এবং এটার দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি কমিশনের ভূমিকা, তারপরে দুর্নীতি দমন কমিশনের কার্যাবলী, এর আগের টপিক গুলোতে যেরকম আমি কার্যাবলী বলছি ওইরকম ভাবে একইভাবে তুমি কার্যাবলী গুলো পড়বা, আর একইভাবে তোমার এই ওই প্রতিষ্ঠানের ভূমিকাগুলো পড়বা। ঠিক আছে? তো আজকে অলরেডি তোমরা ইংরেজি ক্লাস করেছো, আর আজকের ক্লাসটা তাহলে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো এইভাবে তোমরা যদি আসলে পড়ো, এই টেকনিকটা, এই মেথডগুলো অ্যাপ্লাই করে যদি পড়ো, তাহলে একটা ভালো প্রিপারেশন তোমরা আশা করি যে নিতে পারবা। তো এই পর্যন্তই আজকে তোমাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।